ওকে, তো আজকের টপিক হচ্ছে আলোর প্রতিফলন। চেষ্টা করবো আমরা 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য। আজকে আমরা যেসব টপিকগুলো কভার করব সেগুলোর মধ্যে হচ্ছে আলোর প্রতিফলন কাকে বলে, আলোর প্রতিফলন কি, প্রতিফলনের প্রকারভেদ এবং প্রতিফলন সংক্রান্ত যে সকল সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা দেখব। এছাড়া দর্পণ দেখব, কত রকম দর্পণ হয় বা দর্পণ কোন দর্পণে কিভাবে আলোর প্রতিফলন ঘটে। এছাড়া দেখব যে আমরা যে আয়নাতে বা দর্পণে যে প্রতিবিম্ব দেখি সেই প্রতিবিম্ব কয় প্রকারের হতে পারে। এরপরে দেখবো যে গোলীয় দর্পণ, এটা দর্পণের একটা প্রকারভেদ। এরপরে দেখবো আমরা গোলীয় দর্পণ সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা। এরপর গোলীয় দর্পণে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় বা কিভাবে আলো প্রতিফলিত হয়। এরপরে দেখবো হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের প্রকৃতি। ওকে, সো ভাইয়া এই চ্যাপ্টার 8 কি 9 10 এর পদার্থবিজ্ঞান বই অনুসারে? হ্যাঁ, সো স্টার্ট করি। জি ভাই, করে দিতে পারেন। আমি সংজ্ঞা যেগুলো আছে সংজ্ঞাগুলো আমি লিখবো না, যেগুলো আমার একে বা লিখে দেখানো লাগবে আমি শুধু ওগুলো লিখে দিব। ওকে, আচ্ছা, কমেন্ট একজন কোশ্চেন করছে 8টায় কি হবে, এটা ভাইয়া তোমরা ইমেইলে চেক করে নিও বা গুগল ক্লাসরুমে চেক করে নিও। সেটা হচ্ছে প্রতিফলনের সংজ্ঞা দিয়ে স্টার্ট করি। প্রতিফলন কি? প্রতিফলন জানার আগে আগে জানতে হবে আলো কি। আলো হচ্ছে এক প্রকার শক্তি যেটা হচ্ছে আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে। এখন আলো কি বা আলো কিভাবে চলে এটা নিয়ে অনেক অনেক মতবাদ আছে, অনেক বিজ্ঞানী অনেকভাবে এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে। ইজ দিস ফ্রম ক্লাস 19 ফিজিক্স বুক? ইয়েস। আলো কি, আলো কিভাবে চলে, কোন মাধ্যমে আলো কিভাবে চলে এটা নিয়ে অনেক বিস্তর গবেষণা হয়েছে। একজন বিজ্ঞানী বলছে যে আলো হচ্ছে একটা কণা, আলোর কণা যেটাকে বলা হয় আলোর কণা সংজ্ঞা, যেটা হচ্ছে আলো কণা আকারে চলে। যেরকম আমরা দেখতে পারি না যে আমরা যখন বডি স্প্রে করি বা কোনো এয়ার ফ্রেশনার দেই তখন যেভাবে ব্যাপন প্রক্রিয়া একটা গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, একজন বিজ্ঞানী বলেছিল যে আলো ঠিক একইভাবে কণা মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। কিছুদিন পর একজন বিজ্ঞানী বলল যে না, আসলে কণা মাধ্যমে যায় না, আলো যায় হচ্ছে তরঙ্গ আকৃতিতে, তরঙ্গের মাধ্যমে যায়। এরপরে এরপরে আরো একটা মতবাদ আসলো যেটাকে বলা হয় যেই মতবাদটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি গৃহীত মতবাদ, সেটা হচ্ছে আলো একটা তাড়িৎচুম্বক তরঙ্গ। তাড়িৎচুম্বক তরঙ্গ জিনিসটা কি? তাড়িৎচুম্বক তরঙ্গের মূল কনসেপ্ট যেটা ছিল সেটা হলো আলো একটা প্যাকেট আকৃতিতে যায়। মানে আমরা যখন দেখি না যে অনেক বড় একটা পার্সেল আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, তো অনেক বড় পার্সেল হলে কি হয়, আমাদের বহন করতে অনেক কষ্ট হয়ে যায় না, যে আমরা তো নিয়ে যেতে পারি না। ধরো যে একটা 50 কেজির কোন একটা পার্সেলকে আমরা যদি নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। তখন আমরা কি করি, যে 50 কেজি না করে আমরা 5 কেজি 5 কেজি করে 10টা প্যাকেট করি, সেই 10টা প্যাকেটকে আমরা নিয়ে যাই। তো লাস্ট যে মতবাদটা এসেছিল সেই মতবাদটার মূল কনসেপ্ট এরকম ছিল যে আলো এরকম প্যাকেট আকৃতিতে যায় তার উৎস থেকে। তো যাই হোক, আমরা আলোর মতবাদের চেয়ে আজকে আমরা আলোর একটা দিক বা আলোর একটা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আলো প্রতিফলিত হওয়া, সে প্রতিফলন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন হলো আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যম কোনো অস্বচ্ছ মাধ্যমে পড়ে সেই আলোটা আবার ফিরে আসে, আমাদের চোখে ফিরে আসে। যেমন বলতে পারো কোনো একটা আলোক উৎস বা ধরো একটা লাইট জ্বালালাম আমরা, সেই লাইট থেকে একটা আলোক রশ্মি বের হবে, সেই আলোক রশ্মিটা কি করবে, অস্বচ্ছ মাধ্যমে বাধা পেয়ে আবার ফিরে আসবে। আলোর যে ফিরে আসাটা, এই ফিরে আসাকে বলা হয় আলোর প্রতিফলন। এখন প্রতিফলন কেন হবে, কতটুকু প্রতিফলন হবে, কিভাবে প্রতিফলন হবে, এই নিয়ে বিস্তর আলোচনা আছে। আলোর প্রতিফলন কতটুকু হবে, অর্থাৎ আমি কোনো একটা মাধ্যমে বা কোনো একটা পৃষ্ঠের উপর আলো ফেললাম, সেখান থেকে যে আলো ফিরে আমার কাছে আসবেই এটারও তো কোনো নিশ্চয়তা নেই। কখন আসবে এটা হচ্ছে কথা। এখন আলো কখন আসবে, যখন কোনো একটা স্বচ্ছ মাধ্যমে তুমি আলো ফেলবা, যেমন ধরো একটা কাঁচ, কাঁচ থেকে কিন্তু আলো কখনো প্রতিফলন করে তোমার কাছে ব্যাক করবে না। কেন? কারণ হচ্ছে আলো একটা স্বচ্ছ মাধ্যম, এই স্বচ্ছ মাধ্যম ভেদ করে আলো আবার চলে যেতে পারে। কারণ কি, আমরা জানি আলো সর্বদা সরল রেখার পথে চলে, সরল রৈখিক পথে চলে। তো আলো ওখান থেকে চলে যেতে পারে, কিন্তু আমরা যদি একটা মসৃণ কিন্তু অস্বচ্ছ মাধ্যম নেই সেক্ষেত্রে কিন্তু
তাড়িৎ-চুম্বক জিনিসটা আরেকটু বিস্তারিতভাবে বলেন ভাইয়া। আচ্ছা, তাড়িৎ-চুম্বক জিনিসটা আমি এখন বলব না। কারণ তাড়িৎ-চুম্বক জিনিসটা যদি এখন আমি বুঝাই তাহলে এটা অনেক বেশি হাই লেভেলের হয়ে যাবে। কজ ক্লাস 9-10 এর লেভেলে তোমাদের কখনোই তাড়িৎ-চুম্বক জিনিসটা লাগে না। তাড়িৎ-চুম্বক জিনিসটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স এর একটা পার্ট। সো আমি এটা নিয়ে এখন কথা বলব না। আ এটা যেহেতু আলোর প্রতিফলনের ক্লাস, সো প্রতিফলন নিয়ে কথা বলব। তো আলোর প্রতিফলনটা যখন তুমি দেখবা যে স্বচ্ছ মাধ্যমে হচ্ছে, আ স্বচ্ছ মাধ্যমে কখনো আলোর প্রতিফলন ঘটবে না। মেক্সিমাম টাইম আলো প্রতিসরিত হয়ে বা সরল রৈখিক পথেই চলে যাবে। কখনো এটা বাধা পেয়ে তোমার চোখে আবার ব্যাক করবে না। কিন্তু যখন তুমি একটা মসৃণ এবং একটা অস্বচ্ছ মাধ্যম নিবা, সেই অস্বচ্ছ মাধ্যমে কিন্তু আলো আবার বাধা পেয়ে তোমার চোখে ফেরত আসবে। এই যে ফেরত আসাটা, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। এখন প্রতিফলনের ক্ষেত্রে কিছু সূত্র মেইনটেইন করে। আলোর প্রতিফলন মাধ্যমের সাপেক্ষে কিছু সূত্র মেনে চলে সর্বদা। এখন আলোর প্রতিফলন নিয়ে যেহেতু কথা বলতেছি, তো কয়েকটা জিনিস আগে বলে নিই। আলোর প্রতিফলন সংক্রান্ত কয়েকটা জিনিস নিয়ে আগে কথা বলে নিই। আলোর প্রতিফলনের ক্ষেত্রে ধরে নিলাম আমরা, আচ্ছা আমার লেখা কি দেখা যাচ্ছে? আমার হাত দিয়ে কি ঢেকে যাচ্ছে লেখা? না না ঠিক আছে। ওকে। আচ্ছা ধরে নিলাম এটা একটা ভাই লেখাই তো নাই। এটা দেখো একটা সারফেস ধরে নিলাম আমরা। এই যে এখানে যে কালো কালো দাগগুলো আমি দিচ্ছি, এই কালো দাগ দিয়ে এটা বোঝায় এটা একটা অস্বচ্ছ মাধ্যম। অর্থাৎ এখানে আলো পড়লে সম্পূর্ণ আলোটা এটা ভেদ করে চলে যাবে না। হ্যাঁ, আরো একটি কথা আছে, সেটা হলো আমরা যতই মসৃণ এবং অস্বচ্ছ মাধ্যমে আলো ফালাই না কেন, ওই সেই মাধ্যমটা বা সেই সারফেস বা পৃষ্ঠ যেটাই বলো, সেইটা মাধ্যমটা বা সে পৃষ্ঠটা কিছু পরিমাণে আলো শোষণ করে নেয়। অস্বচ্ছ মাধ্যম হওয়া সত্ত্বেও কিছু পরিমাণ আলো সেটা দিয়ে প্রতিসরিত হয়ে যায় এবং বেশিরভাগ আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। তখনই আমরা বলি যে আলো প্রতিফলিত হচ্ছে এই পৃষ্ঠটা থেকে। সো প্রথমে ধরে নিলাম আমরা এখান থেকে একটা আলোক রশ্মি আসলো, আমরা একটা লাইট ফেললাম। ক্যামেরা কাঁপতেছে। হ্যাঁ, ক্যামেরা একটু কাঁপতে পারে, কজ বাতাস একটু কাঁপতে পারে। লেখাটা বোঝা যাচ্ছে কিনা এটা একটু খেয়াল রেখো। দেন ধরো এখান থেকে কিভাবে বোঝা যায়? বোঝা যাচ্ছে লেখা? জি ভাইয়া। ওকে। ধরো এখানে একটা আলোক রশ্মি এখানে এসে এই সারফেসটাতে পড়লো, এই একটা বিন্দুতে এসে পড়লো। আমি আরেকটা কালার ইউজ করি। এই একটা বিন্দুতে এসে পড়লো। এই বিন্দু থেকে আলোক রশ্মি এখানে বাধা পেয়ে, এই পৃষ্ঠটাতে বাধা পেয়ে আবার ব্যাক করলো। ধরো এখানে আমাদের চোখ ছিল, এখানে চোখ ছিল, আমাদের চোখে যে পড়লো, আমরা জিনিসটা দেখতে পারলাম যে আলোক রশ্মি একটা পৃষ্ঠে এসে পড়ে বাধা পেয়ে আবার আমাদের চোখে ব্যাক করতেছে। এটাই কিন্তু মূলত প্রতিফলন। এখন প্রতিফলন সংক্রান্ত কিছু জিনিস তো আমাদের জানা প্রয়োজন, যেহেতু এটা সূত্র মেইনটেইন করে চলে। অনেক কিছু এটা একটা কোন মাধ্যমে চলতেছে, কোন পৃষ্ঠে বাধা পাচ্ছে, এগুলো সবকিছু মেইনটেইন করে চলে। তাই নিশ্চয়ই এটার কিছু নাম দিয়ে এটা কোনটা কি এটা আমাদের জানা প্রয়োজন। তাহলে ওইটা আগে জানা শুরু করি। এই যে একটা আমি প্রথম কালো কালি দিয়ে যে দাগটা টানলাম, যেটা বললাম একটা আলোক রশ্মি এসে পৃষ্ঠে পড়তেছে, এইটা কি? এই যে যেই আলোক রশ্মিটা পৃষ্ঠে এসে পড়ে, সেই আলোক রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। এটা একটু লিখে নাও, এটা আমি সাইড দিয়ে লিখে দিচ্ছি। ভাই এটাই কি ইনসিডেন্ট রে? এটা হচ্ছে আপতিত রশ্মি, যেটা কোনো পৃষ্ঠে এসে পড়ে, সেটা হচ্ছে আপতিত রশ্মি। এখন দেখো আমি এখানে একটা ডট মার্ক করে দিয়েছিলাম, যেটা বলেছে এই বিন্দুতে এসে রশ্মিটা পড়তেছে। এই বিন্দুটার একটা নাম আছে, এই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। যে বিন্দুতে এসে আলোক রশ্মিটা পড়ে কোনো পৃষ্ঠের ওপর। এখন যে রশ্মিটা আমাদের চোখে প্রতিফলিত হয়ে ঢোকে, সে রশ্মিটারও একটা নাম আছে। এই রশ্মিটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। যে রশ্মিটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে ঢোকে। আচ্ছা লেখা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া বোঝা একদম ক্লিয়ার। ওকে। যে রশ্মিটা আমাদের চোখে প্রতিফলিত হয়ে ঢোকে সেটা হলো প্রতিফলিত রশ্মি। এখন একটা জিনিস দেখতে পারতেছো, আমি তলের সাপেক্ষে লম্বভাবে একটা রেখা টানছি, তাই না? এই রেখাটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই রেখাটা যে বিন্দুতে এসে আপতিত রশ্মিটা এসে এই বিন্দুতে পড়ে না পৃষ্ঠের উপর,
এই বিন্দু দিয়ে যায় এই রেখাটা, আবার যে তলের উপর আপতিত রশ্মিটা পড়ে বা যে আলোক রশ্মিটা এসে যেই তলের উপর পড়ে সেই তলের সাথে এই মানে এই রেখাটা লম্ব হয় সর্বদা। এই রেখাটারও একটা নাম আছে, এই রেখাটার নাম হচ্ছে অভিলম্ব রেখা। ভাইয়া অভিলম্ব রেখার দরকার হয় কেন? অভিলম্ব রেখার দরকার হয় কেন, এটা বেশ ভালো একটা কোয়েশ্চেন। অভিলম্ব রেখার দরকার হয় কেন, আমি যে বললাম আলো সর্বদা মানে প্রতিফলন মানে একটা আলোক রশ্মি যে প্রতিফলিত হবে এটা তো কিছু সূত্র মেনটেন করে চলবে। এই সূত্রগুলো যাতে আমরা সহজে ব্যাখ্যা করতে পারি, এই ব্যাখ্যাটা করার জন্য অভিলম্ব রেখাটা ব্যবহৃত হয়। এই আপতিত রশ্মি যে কোণে পড়ে, এটা একটা সূত্র। আচ্ছা, প্রথম সূত্রটা দিই। প্রতিফলিত রশ্মি যে আছে, প্রতিফলিত রশ্মি, এই আপতিত রশ্মি, অভিলম্ব রেখা, আপতন বিন্দু, এই সবগুলো একটা তলের উপরে থাকে। দেখতে পাচ্ছ এটা একটা সেম তলের উপরে থাকতেছে না সবগুলো রশ্মি? এটা ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। ওকে, একটা সেকেন্ড, জাস্ট ওয়েট আ সেকেন্ড। ওকে, শুরু করতেছি আবার। এখন দেখো, এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই আপতন বিন্দু এবং অভিলম্ব রেখা, এই প্রত্যেকটা জিনিস একটা পৃষ্ঠে থাকে এবং একই পৃষ্ঠে এর অবস্থান করে। দ্বিতীয় যে কোশ্চেনটা সাম্য জিজ্ঞেস করছিল যে এই অভিলম্ব রেখাটার দরকার কি, এই অভিলম্ব রেখাটা আমরা এক্সট্রা করে কেন আঁকবো? এই রেখাটা দিয়ে আমরা একটা কোণ মেজার করি, একটা কোণ পরিমাপ করি। সে কোণ মানে একটা না, অবশ্য দুইটা কোণ পরিমাপ করি। দুইটা কোণের নাম হচ্ছে, একটা হলো আপতন কোণ আর একটা হলো প্রতিফলন কোণ। আর আপতন কোণটা কি? এই যে আলোক রশ্মিটা দেখতেছো, কালো রেখা একটা আসতেছে, আপতিত রশ্মিটা একটা তলে এসে পড়তেছে। এই রশ্মিটা এই যে অভিলম্ব রেখার সাথে যে কোণটা উৎপন্ন করতেছে, এই যে এই কোণটাকে বলা হয় আপতন কোণ। আবার এই যে প্রতিফলিত রশ্মিটা, যে রশ্মিটা আমাদের চোখে যে পড়তেছে, এই রশ্মিটা এই অভিলম্ব রেখার সাথে যেই কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। এই দুইটা কোণ মাপার জন্যই মূলত এই অভিলম্ব রেখাটা ব্যবহার করা হয়। এখন এই দুইটা কোণের বৈশিষ্ট্য কি? এই দুইটা কোণের অনেক বড় একটা বৈশিষ্ট্য আছে। ধরে নিলাম আমরা এই আপতন কোণটাকে আই নামে ডাকবো, এই প্রতিফলন কোণটাকে আমরা আর নামে ডাকবো। এবং সবচেয়ে মজার কথা হলো এই আই সমান সমান আর, অর্থাৎ একটা আলোক রশ্মি যেই কোণে আপতিত হয় সেই কোণে প্রতিফলিত হয়। এখন এই প্রতিফলন আর আপতন কোণ আর প্রতিফলন কোণ আমরা কিভাবে মাপবো? আমরা মাপবো হচ্ছে অভিলম্ব রেখার সাথে কত কোণ উৎপন্ন করতেছে সেটার উপর ভিত্তি করে। এজন্যই এই অভিলম্ব রেখাটা আমাদের প্রয়োজন হয় এই আপতন কোণ আর প্রতিফলন কোণটা মাপার জন্য। এই যে বললাম না যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, এই সূত্রটাকে, এটা একটা সূত্র এবং এই সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র। বিজ্ঞানী স্নেল এই সূত্রটা দিয়েছিলেন বিধায় এই সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র। ভাই এটা কি ডিফাইন্ড? ডিফাইন বলতে মানে সংজ্ঞায়িত, মানে আই আর আর ছাড়া আর কিছু দিতে পারবো না আমি এখানে? হ্যাঁ দিতে পারবা তুমি। তুমি যদি বলো যে হ্যাঁ এ এ বি সি এভাবে মাপবা, এই যে এই বিন্দুটাকে তুমি ডি মাপবা, তাহলে তুমি এভাবে বলতে পারো। ভাইয়া ওটাকে দন্ত শয়ে ন লিখেছে নাকি ক লিখেছেন? এটা দন্ত স্বর নিচে ন। তুমি এভাবে বলতে পারো এ বি সি ইজ ইকুয়াল টু সি বি ডি, এভাবে বলতে পারো। মূল কথা হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান। এখন তুমি আই এবং আর কেন দেওয়া হয়, এটা হচ্ছে তোমার প্রকাশের সুবিধার্থে এটা ব্যবহার করা হয়। এটা হলো প্রতিফলনের প্রকারভেদ। আচ্ছা, প্রতিফলনের প্রকারভেদ নিয়ে এবার আলোচনা করি। প্রতিফলন হয় আবার দুই রকমের, একটা হলো নিয়মিত প্রতিফলন, আরেকটা হলো অনিয়মিত প্রতিফলন। এখন নিয়মিত আর অনিয়মিত জিনিসটা কি? এখানে দেখো আমি একটা তল আঁকলাম, একটা অস্বচ্ছ তল, যেটা এক সাইড যেটা দিয়ে সুন্দর মতো আলো প্রতিফলিত হবে। এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব আই কোণ আর আর কোণ। ওকে, এখন দেখো
এই যে সারফেসটার উপরে একটা আলোক রশ্মি এসে পড়তেছে, এই আলোক রশ্মিটা সুন্দর মতো আসলো, এসে প্রতিফলিত হয়ে চলে গেল। এখানে আই এবং আর এর মানটা সমান, তাই না? এবং তলটা কি দেখতেছো? তলটা একটা মসৃণ একটা তল। এখানে যে প্রতিফলনটা হচ্ছে, এই প্রতিফলনটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। এই নিয়মিত প্রতিফলন কেন বলা হয়? কারণটা হচ্ছে এখানে আপতন কোণের যা মান, প্রতিফলন কোণের মান সমান। এই আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সমান কেন হচ্ছে? কারণটা হচ্ছে এখানে তলটা মসৃণ, এখানে প্রতিফলনটা স্বাভাবিকভাবে প্রতিফলিত হচ্ছে। এজন্য বলা হয় এটাকে নিয়মিত প্রতিফলন। ভাইয়া মানে কাচের উপর যে আলোটা রিফ্লেক্ট করে ওইটা? হ্যাঁ, এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। ওকে, এখন ধরো এবার একটা সারফেস নিলাম, একটা সারফেসে লাইট পড়বে, কিন্তু সারফেসটা এরকম মসৃণ না, একটু এবড়ো থেবড়ো। ধরো এরকম একটা সারফেস, ধরো রাস্তার মধ্যে, আমরা পিচ ঢালা রাস্তা তো সবাই দেখছি, পিচ ঢালা রাস্তার উপর আমি লাইটটা ফেলে রিফ্লেক্ট করাবো। এখন কি হবে দেখো তো, একটা লাইট আসলো, এখন এসে এটা তো একটা অমসৃণ তল, এখানে একটা বাধা পাবে না? এখানে ধরো অভিলম্ব, আচ্ছা আজানের জন্য 2 মিনিট ব্রেক দিচ্ছি। ওকে ওকে, এখন দেখো এই যে একটা পৃষ্ঠের উপর এসে পড়লো, এই পৃষ্ঠটা দেখো তো একটু উঁচু না? এখান দিয়ে যখন আলোক রশ্মিটা পাস করতে যাবে তখন এটা কিন্তু পড়লেও একটা উঁচু জায়গায়, আবার যখন প্রতিফলিত হবে তখন একটা উঁচু জায়গা থেকে প্রতিফলিত হবে, অর্থাৎ এটার আপতন বিন্দুটা কোনো মসৃণ জায়গায় নেই, এটা কিন্তু একটা বেশ ঢালু একটা জায়গাতে আপতন বিন্দুটা অবস্থান করতেছে। এক্ষেত্রে কি হবে? এভাবে চলে যাবে। অর্থাৎ এই যে এখানে দেখো যে আই কোণটা, এটা কখনোই কিন্তু আর কোণের সমান হবে না, যার জন্য এখানে বলা হয় যে এখানে আই কোণ আর আর কোণ যত সমান হচ্ছে না, তাই এটাকে বলা হয় অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলন জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এখন পর্যন্ত যা বলছে এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। নো ভাইয়া নেই। ওকে, সো ভাইয়া হ্যাঁ আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া আমি একটু সংখ্যা জানতাম যে হচ্ছে যে আহ, আলুর এক গুচ্ছ আলু যদি সমান্তরাল ভাবে প্রতিফলিত হয় এবং প্রতিফলিত হওয়ার পরে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়, তখন তাকে নিয়মিত প্রতিফলন বলে। হ্যাঁ, তুমি এখন দেখো, এটা আমি একটা আলোক রশ্মি দিয়ে বুঝাইছি। যদি তুমি এখানে এক গুচ্ছ আলোক রশ্মি ফালাও, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আর এর ভ্যালুটা সমান হচ্ছে না, আই এবং আর এর ভ্যালুটা সমান হচ্ছে না। সো এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কি দেখতে পারো যে এখানে আই এবং আর এর ভ্যালু যদি সমানই থাকে তাহলে প্রত্যেকটা আলোক রশ্মি একটা আরেকটা সমান্তরাল থাকবে না? কিন্তু এখানে দেখো, এখানে যদি তুমি এক গুচ্ছ আলোক রশ্মি ফালাও, যেহেতু আপতন কোণ আর প্রতিফলন কোণের ভ্যালুটা সমান হচ্ছে না, তখন দেখা যাবে কি একটা আলোক রশ্মি মানে প্রতিফলিত আলোক রশ্মিগুলো একটা আরেকটাকে ছেদ করে চলে যাচ্ছে, বা প্রতিফলিত আলোক রশ্মিগুলো আসলে সমান্তরাল থাকবে না। সমান্তরাল না থাকার কারণ হচ্ছে প্রতিফলন কোণ এবং আপতন কোণের মানটা আলাদা। এখানে অসমান্তরাল হলে এটা অনিয়মিত প্রতিফলন হবে। এখানে যে আমি দেখাইছি একটা আলোক রশ্মি দিয়ে, বাট যদি তুমি একগুচ্ছ আলোক রশ্মি দিয়ে দেখাও, সেটা তুমি বলতে পারো যে সমান্তরাল এবং অসমান্তরালের সংজ্ঞা দিয়েও তুমি বুঝাইতে পারো। ঠিক ক্লিয়ার? আছে ভাই। জি। ওকে, এখন বলি দর্পণ নিয়ে। এতক্ষণ আমরা বলতেছিলাম যে আলো প্রতিফলিত হবে প্রতিফলিত হবে, এখন প্রতিফলিত হবে কোথায়? আমাদের তো একটা পারফেক্ট প্রতিফলনের সারফেস দরকার, তাই না? সো প্রতিফলনের সারফেস ক্রিয়েট করার জন্য যেটা সবচেয়ে মসৃণ পৃষ্ঠা আমরা যেটা আমাদের সামনে দেখতে পাই সেটা হলো কাঁচ। তো কাঁচ দিয়ে যদি আমরা আবার প্রতিফলন ঘটাতে যাই, তখন আমরা কি দেখি যে কাঁচ যেহেতু স্বচ্ছ মাধ্যম, তখন আলো আবার সরলরৈখিক পথে চলে, কাঁচ ভেদ করে সরলরৈখিক পথে আলোটা চলে যায়। এখন এটাকে বাধা দেওয়া দরকার, যে সরলরৈখিক পথে আলোটাকে চলে যাওয়াটা বাধা দেওয়া দরকার। এক্ষেত্রে এখন কি করা যায়? ধরো যে একটা আয়না নিলাম, কাঁচ নিলাম, এই কাঁচটা ধরো পুরো স্বচ্ছ একটা মাধ্যম, ধরো ধরো এটা একটা স্বচ্ছ কাঁচ, এই কাঁচের মধ্যে যদি আলো আসে, আচ্ছা লেখা কি এখন বোঝা যাচ্ছে? জি জি ভাইয়া ভাইয়া অনেক ক্লিয়ার বোঝা যায়। ওকে, দেখো এখানে যদি আলোক রশ্মিটা এসে পড়ে, এটা কিন্তু ঠিকই নিজের সরলরৈখিক পথে চলে যাবে,
কারণ কি এখানে বাধা দেওয়ার মতো কোনো কেউ নাই এবং আলোটাকে প্রতিফলিত করার মতো কোনো পৃষ্ঠ নেই, কারণ এটা স্বচ্ছ একটা মাধ্যম। এখন কি চিন্তা করো, যদি আমরা চাই আলোটা প্রতিফলিত হয়ে আমাদের কাছে ব্যাক করবে, তখন এটা কি করা যায়? আমরা যদি একটা পৃষ্ঠকে অস্বচ্ছ করে দিই এবং একটা পৃষ্ঠকে স্বচ্ছ রাখি, তাহলে কিন্তু আমাদের আলোটা প্রতিফলিত হয়ে আবার আমাদের চোখে আসবে। এখন আমরা এটা পিছনে ধরো অস্বচ্ছ মাধ্যম লাগাই দিলাম বা অস্বচ্ছ একটা কিছু লাগাই দিলাম, ধরো কালো কাগজ বা ধরো যে আমরা সিলভার লাগাই দিলাম এই আয়নাটার পিছনে, কাঁচটার পিছনে। রূপার প্রলেপ লাগানো যায় না? হ্যাঁ, রূপার প্রলেপ লাগানো যায়। এই রূপার প্রলেপ লাগানো বা ধরো যে আমাদের রাস্তায় যে দেখো না যে 10 ছোট ছোট আয়নাগুলো বিক্রি করে, আয়নাগুলো খুললে দেখবে ভিতরে কালো কাগজ লাগানো। কালো কাগজটা দিলে হচ্ছে আলোটা আবার প্রতিফলিত করে ব্যাক করে। এই যে কালো কাগজ লাগানো বা রূপার প্রলেপ লাগানো এই বা সিলভারের প্রলেপ লাগানো, এই প্রলেপ লাগানোটাকে বলা হয় পাড়া লাগানো। ওয়ার্ডটা হচ্ছে পাড়া। এই প্রলেপ লাগানোটাকে বলা হয় পাড়া লাগানো। পাড়া লাগালে কি হয়, আলোটা যায় ধরো সমান এখানে যদি লম্বাভাবে যায় আবার লম্বাভাবে ব্যাক করে আলোটা চলে আসবে। বাট আবার যদি এখানে একটু কোণ করে ফেলাই, যেখানে হচ্ছে মানে পৃষ্ঠের সাথে যদি একটা কোণ করে ফেলাই যেটা অভিলম্বের সাথে একটা প্রতিফলন কোণ সৃষ্টি করে, সেটা আবার একটা সরি আপতন কোণ সৃষ্টি করে, সেটা আবার প্রতিফলন কোণ সৃষ্টি করে আমাদের কাছে আবার আমাদের চোখে ব্যাক করবে। ক্লিয়ার? এখানে হ্যাঁ, যে কালো কাগজ লাগানোর পর আবার প্রতিফলিত হবে কেন? কালো কাগজ তো আলোটাকে শুষে নেওয়ার কথা না? কালো কাগজ স্বচ্ছ মাধ্যম থেকে আবার ব্যাক করে এটা। কালো কাগজের সাথে তুমি খুলে দেখবা কালো কাগজ বাদেও আরো অনেক কিছু লাগানো হয়। মানে যদি তুমি পাড়া লাগানো মানে সিলভার লাগাই দেওয়া বা রূপা লাগাই দেওয়া, এটা বেশ ব্যয়বহুল একটা জিনিস। বাট তুমি যখন ল্যাব টেস্ট করো সেটাতে তুমি রূপা লাগাই তুমি পাড়া লাগাইতে পারো, কিন্তু যখন তুমি নর্মাল ইউজেস এর কাজে যাবা তখন দেখবা যে এইভাবে এই পাড়াগুলো লাগানো হচ্ছে, মানে অতটা হাই লেভেল পাড়া যেমন রূপার প্রলেপটা লাগানো হয় না। And আচ্ছা কালো ভাইয়া, কাগজ, নর্মাল হ্যাঁ, কাগজ আলো শোষণ করার কথা না? আলো শোষণ, আমি ফার্স্টে বললাম না কিছু পরিমাণ আলো শোষণ করবে, কিছু পরিমাণ আলো কালো কাগজ লাগানোর পরে কিছু পরিমাণ আলো কিন্তু প্রতিশোধিত হয়ে চলে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে ব্যাক করে। কিছু আলো শোষণ ঘটবে। তুমি যদি নর্মাল রূপার দর্পণও নাও, মানে রূপার পাড়া লাগানো দর্পণও নাও, সেক্ষেত্রে দেখবে আলো কিছু পরিমাণে শোষিত হয়ে যাচ্ছে। কিছু পরিমাণ আলো সর্বদা শোষিত হয়, কিন্তু সেটা খুবই কম পরিমাণে আলো শোষিত হয়। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে। এই যে এখানে স্বচ্ছ একটা মাধ্যম বা স্বচ্ছ একটা কাজকে আমরা যে পাড়া লাগে একটা এক সাইড স্বচ্ছ আর এক সাইড অস্বচ্ছ করে দিলাম। এখন যে আমাদের কাছে যে জিনিসটা আছে এটাকে আমরা বলি হচ্ছে দর্পণ। দর্পণ কি? দর্পণ হলো এরকম একটা পৃষ্ঠ যেখানে সর্বদা আলোর নিয়মিত প্রতিফলন ঘটে বা আলোর পারফেক্ট একটা প্রতিফলন আমরা যেখান থেকে পাই। এখন দর্পণ দুই ধরনের হতে পারে। একটা হলো সমতল দর্পণ, যেটা হলো একদম সোজা। সমতল মানে যেটা পৃষ্ঠটা সমান সোজা বা সমতল। এখানে দেখো এখানে হচ্ছে নরমাল সবকিছু ফলো করবে। যেমন তুমি একটা আলোকে যদি দর্পণের সাথে লম্বভাবে ফেলো, এটা যেই কোণ মানে যেভাবে পড়বে আবার ঠিকই লম্বভাবে আমাদের কাছে ব্যাক করে আসবে। আবার যদি একটা আলো নিয়ে তুমি একটু কোণ করে ফেলো, তাহলে এইটার যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মানটা সমান হবে। এই দুইটা নীতি মেনটেন করে সমতল দর্পণে কাজ করে। কিন্তু ধরো তুমি এখন একটা দর্পণ বানাবা, যে দর্পণটা তুমি হচ্ছে একটা গোলকের অংশ বা একটু গোলাকৃতির, ধরো এরকম, যেটা ধর এই সাইডটাতে আমি পাড়া লাগাই দিলাম, এই সাইডটা হচ্ছে স্বচ্ছ বা এইটা হলো প্রতিফলকের পৃষ্ঠ। এই পৃষ্ঠ থেকে আলোটা প্রতিফলিত হয়ে আমার কাছে ব্যাক করবে বা এই পৃষ্ঠাতেই আমি আলোটা ফেলবো। তখন কি হবে? তখন ধরো যে এইভাবে আলো যাবে আবার এইভাবে ব্যাক করবে। তখন হচ্ছে এখানে ওইভাবে সমতল দর্পণে যেভাবে আলোর প্রতিফলন গুলো ঘটছে এখানে সেভাবে ঘটবে না। এই গোলীয় দর্পণে পরবর্তীতে আলোচনা করবে। এখন বিম্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। সমতল দর্পণে দেখো, সমতল দর্পণে বিম্বের প্রকারভেদটা নিয়ে আলোচনা করি। ধরো একটা আলোকরশ্মি এসে পড়লো, আলোকরশ্মিটা যখন এসে পড়ে তখন তো আমরা আয়নায় আমাদের নিজেদের প্রতিবিম্ব দেখতে পারি না। আমরা আয়নায় কেন আমাদের প্রতিবিম্ব দেখতে পারি? কারণ একটা লাইট এসে আমাদের ফেস
আমাদের ফার্স্টে আমাদের ফেসে পড়ে, আমাদের ফেস থেকে লাইটটা যে আয়নাতে পড়ে, ওইখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, যার কারণে আমরা আমাদের মুখমণ্ডল দেখতে পারি, তাই না? তো সমতল দর্পণের জি ক্ষেত্রে ভাইয়া। এই ঘটনাটা ঘটে। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা থেকে লম্বভাবে একটা লাইট যে পড়লো সমতল দর্পণটার উপরে, এখানে যে লম্বভাবে গেল, আবার এই আলোটা এখানে চোখে এসে পড়লো, তাই না? এখন আবার এখান থেকে একটা লাইট গেল, এখানে আবার চলে আসলো। আমরা যদি এইখানে এই দুইটাকে আমরা ভাইয়া পিছে আরেকবার একটু প্রথম থেকে বলবেন, কি বললেন? একটু কথা বেঁধে গেছিল। আচ্ছা, সমতল দর্পণে আমরা আমাদের প্রতিবিম্বটা কেন দেখতে পারি? প্রতিবিম্ব দেখার মূল কারণ হচ্ছে, ধরো একটা লাইট সোর্স বা একটা বাতি থেকে লাইট এসে আমাদের ফেসে পড়ে বা আমাদের চেহারায় পড়ে, সেই চেহারা থেকে আলোটা যে দর্পণে পড়ে, দর্পণ থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, যার কারণে আমরা আমাদের চেহারাটা দেখতে পারি। সো এখানে এই যে আমরা প্রতিবিম্ব দেখতে পারি, আমাদের চেহারার যে প্রতিবিম্বটা আমরা যে আয়নায় দেখতে পারি, এই প্রতিবিম্ব হয়ে থাকে দুই প্রকারের। আমি প্রতিবিম্ব থেকে স্টার্ট করি, দেন আমি প্রতিবিম্ব কিভাবে হচ্ছে সেটা আমি পরে বলতেছি। প্রতিবিম্ব দুই প্রকারের হয়ে থাকে, একটা হলো বাস্তব প্রতিবিম্ব, আর একটা হলো অবাস্তব প্রতিবিম্ব। এখন বাস্তব প্রতিবিম্ব জিনিসটা কি? ধরো এখানে একটা বস্তু আছে, ধরে নিলাম একটা এ বস্তু আছে, এ বস্তুটা থেকে লম্বভাবে একটা আলো গেল, এই দর্পণের উপরে পড়লো, দর্পণের উপর পড়ে আবার ঠিকই লম্বভাবে এই বস্তুটার এখানে ব্যাক করে চলে আসলো। সো এখানে একটা আলোকরশ্মি গেল, প্রতিফলিত হয়ে চলে আসলো, নর্মাল একটা ঘটনা। আবার এখান থেকে একটা কোণ করে একটা আলোকরশ্মি গেল, আবার এখানে ফেরত চলে আসলো। ঠিক আছে, এটা একটা নর্মাল ঘটনা প্রতিফলনের, এতক্ষণ তোমরা দেখতেছো, এটা প্রতিফলনের একটা ঘটনা। এখন এখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে কিভাবে? দেখো, যেই যেই আলোকরশ্মিটা লম্বভাবে আমাদের চোখে ব্যাক করছে, সেইটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি একটু, মানে আমরা এটা আমাদের কল্পনায়, এটা আমাদের মস্তিষ্ক কাজটা করে থাকে। ধর আমরা একটু লাইটটাকে পিছনের দিকে নিয়ে গেলাম, ধরে নিলাম যে আমাদের চোখ দেখে মনে করবে যে আলোটা এই দর্পণে পেছন থেকে আসতেছে, আমরা এটা পিছনে বাড়াই দিলাম। এখানে যে আলোকরশ্মিটা প্রতিফলিত হয়েছে, এই মানে প্রতিফলিত আলোকরশ্মিটাকে একটু পিছনে বাড়াই দিলাম। আমরা দেখব এখানে এ বস্তুটা আছে, যেটাকে আমরা এ প্রাইম দিলাম, এ প্রাইম দ্বারা আমরা বুঝাচ্ছি এখানে এই বস্তুটার প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। এটা কি ক্লিয়ার? প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হতেছে এটা কি বুঝতে পারছো? ভাইয়া সবসময় কি এইভাবে হবে? সমতল দর্পণের ক্ষেত্রে সর্বদা এইভাবেই হবে। আম, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে যে প্রতিবিম্ব কিভাবে হচ্ছে এটা বুঝতে পারো না, এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে ফার্দার না আগাচ্ছি। ভাইয়া। ওকে, এখানে দেখো আলোক রশ্মিগুলো কিন্তু কোনোটার সাথে কোনোটা মিলিত হয়নি। ধরো এই যে প্রথম আলোক রশ্মিটা, এই যে এটা হলো প্রথম আলোক রশ্মি, যেটা দর্পণে যে পড়ছে আবার ব্যাক করে চলে আসছে। এটা হলো দ্বিতীয় আলোক রশ্মি, যেটা দর্পণে এসে পড়ে এখানে আবার প্রতিফলিত হয়ে চলে গেছে। এই দুইটা আলোক রশ্মির মধ্যে কোথাও কি কোনো ছেদ হয়েছে? কোথাও কিন্তু কোনো ছেদ বিন্দু পাইনি, বা কোথাও কিন্তু দুইটা একসাথে মিশে যায়নি। কিন্তু আমরা ঠিকই কিন্তু দর্পণে একটা প্রতিবিম্ব আমরা দেখি। আমরা জানি একটা জিনিস, সেটা হলো দুইটা আলোক রশ্মি যদি কোনো মানে ছেদ না করে, পরস্পরকে যদি ছেদ না করে, তখন কিন্তু আমরা সেটার প্রতিবিম্ব আমরা বুঝি না, প্রতিবিম্ব আমরা দেখি না। দুইটা আলোক রশ্মি অবশ্যই ছেদ করতে হবে। এখন আমাদের চোখ চেষ্টা করে প্রতিবিম্ব খুঁজে নিতে, এবং আলোক রশ্মি থেকে আমরা প্রতিবিম্ব খুঁজে নেওয়ার চেষ্টা করি, এবং মস্তিষ্ক এটা খুঁজে বের করে নেয়। তখন আমাদের মস্তিষ্ক কি করে, তারা চোখ দেখে যেটা মনে করে সেটা হচ্ছে, তারা মনে করে যে আয়না পিছন থেকে আলোক রশ্মিটা আসতেছে, যেটা এই যে আমরা দেখালাম, যে রশ্মিটা আলোক রশ্মিটা লম্বভাবে প্রতিফলিত হয়ে চলে গেছে, আবার আরেকটা আলোক রশ্মি একটু তির্যক ভাবে প্রতিফলিত হয়ে চলে গেছে। এটাকে যদি আমরা দর্পণের পিছনে নিয়ে যে মিলিত করি, তাহলে কিন্তু দেখো আমরা একটা ছেদ বিন্দু পাবো। এটা বুঝতে পারতেছো যে এখানে একটা ছেদ বিন্দু পাচ্ছি আমরা? এই ছেদ বিন্দুতে জি এসে ভাইয়া। আমরা এই প্রতিবিম্বটা দেখতে পারবো। এখানে দেখো দুইটা আলোক রশ্মি কিন্তু পরস্পরকে ভাইয়া দুইটা আলোক রশ্মিতে ছেদ হলেই কেবল প্রতিবিম্ব দেখা যাবে? হ্যাঁ, আবার দুইটা আলোক রশ্মি ছেদ নাও হইতে পারে, এটা তোমার চোখে যে হয়তো ছেদ হইতে পারে। এটা যখন আমি গোলীয় দর্পণে তোমাদের এই ধরনের প্রতিবিম্ব তৈরি করা শিখাবো, তখন হয়তো আমি দেখাবো যে দুইটা আলোক রশ্মি ছেদ করতেছে না, কিন্তু এদের প্রতিবিম্ব আমরা ঠিকই দেখতে পারতেছি।
এদের আলোক রশ্মিটা যখন আমাদের চোখে যে পড়ে, চোখ থেকে চোখে যে এই আলোক রশ্মিটা ছেদ করে, আমাদের দর্শন অনুভূতি সৃষ্টি হয়, দর্শন অনুভূতি থেকে আমরা দেখতে পারি। সবসময় সমতল দর্পণের ক্ষেত্রে সবসময় ছেদ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু এটা আমরা চোখে যে ঠিকই ছেদ হয়। এখানে দেখো, এটা আমরা কি ধরে নেই যে এই যে আলোক রশ্মিগুলো, প্রতিফলিত আলোক রশ্মিগুলো দর্পণের পিছনে যে ছেদ করতেছে, কিন্তু এটা কিন্তু বাস্তবে ছেদ করতেছে না। এই যে অবাস্তব ভাবে কোথাও যে একটা ছেদ করতেছে এবং আমাদের ব্রেনে। ভাইয়া আপনি আটকে গেছেন। আচ্ছা, সবার কি আটকে যাচ্ছে? না না ভাই, ভাইয়া। শুনতে পাচ্ছি। ভাই আচ্ছা, যদি তোমার আটকে যায় তাহলে তুমি পরে ইউটিউবে রেকর্ডিংটা দেখে নিও। তো দেখো, এখানে আলোক রশ্মিটা কিন্তু প্রকৃতপক্ষে ছেদ হচ্ছে না, কিন্তু আমরা দেখে মনে হচ্ছে যে দর্পণের পিছনে যে আলোক রশ্মিটা ছেদ হচ্ছে এবং একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। এভাবে যে অবাস্তব ভাবে আমরা যে কল্পনা করে নিই না যে দর্পণের পিছনে যে কোথাও একটা ছেদ হচ্ছে, এই ছেদ হওয়ার কারণে আমরা একটা প্রতিবিম্ব দেখতে পারতেছি, এই প্রতিবিম্বটাকে বলা হয় অবাস্তব প্রতিবিম্ব বা অসৎ প্রতিবিম্ব। দাঁড়াও, এটা নামটা লিখে দিই। আচ্ছা, যারা এসএসসি 21 ব্যাচ আছো তাদের বলে দেই, সেটা হচ্ছে তোমাদের কিন্তু সবসময় প্রশ্নে এটা বলা হবে না যে অবাস্তব প্রতিবিম্ব, তোমাদেরকে কিন্তু বলা হইতে পারে যে অসৎ প্রতিবিম্ব। অবাস্তব বা অসৎ প্রতিবিম্ব। তো এইটা আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে অসৎ বা অবাস্তব প্রতিবিম্ব হলো যেখানে দুইটা প্রতিফলিত আলোকরশ্মি বাস্তবিকভাবে ছেদ না করে, কাল্পনিকভাবে ছেদ করে। ক্লিয়ার? এখন দেখি তাহলে বাস্তব প্রতিবিম্ব কোনটা। বাস্তব প্রতিবিম্ব মূলত গঠিত হয় গোলীয় দর্পণের ক্ষেত্রে। ধরে নাও এখানে একটা গোলীয় দর্পণ আছে, ধর এখান থেকে একটা আলোক রশ্মি আসলো, চলে গেল, এখানে একটা আলোক রশ্মি আসলো। আচ্ছা, এই যে এখানে যে রেখাটা দেখতে পারতেছো, এই যে এই রেখাটা যে দেখতে পারতেছো, এটা কিন্তু কোনো অভিলম্ব রেখা না। এটা আগে বলে দিই, এটা কিন্তু কোনো অভিলম্ব রেখা না, এটা জাস্ট নরমাল একটা রেখা। এই রেখাটার পরিচয় যখন গোলীয় দর্পণ বুঝাবো তখন দিব। এখানে ধর এই আলোক রশ্মি আসতেছে, এখানে দেখো আলোক রশ্মি দুইটা, আলোক রশ্মি প্রতিফলিত আলোক রশ্মি দুইটা মিলিত হয়েছে। এই প্রতিফলিত আলোক রশ্মি দুইটা যে মিলিত হয়েছে না, এখানে যদি আমরা একটা এঁকে দেই, এখান থেকে যদি আমি চিত্রটা আঁকি, তাহলে এখানে যে আমরা প্রতিবিম্বটা দেখতে পারবো এটাকে বলা হয় বাস্তব প্রতিবিম্ব। এই বাস্তব প্রতিবিম্বটা কি তাহলে? যেখানে বাস্তবিকভাবে দুইটা প্রতিফলিত রশ্মি একত্রে মিলিত হয়ে প্রতিবিম্ব সৃষ্টি করে, এটাকে বলা হয় ভাই জিনিসটা আরেকবার বুঝিয়ে। আচ্ছা, বাস্তব বা সৎ প্রতিবিম্ব। দেখো, ধরো এখান থেকে একটা আলোক রশ্মি আসতেছে অসীম থেকে, ধরে নাও অসীম থেকে একটা আলোক রশ্মি আসতেছে, এসে এখানে যেহেতু গোলীয় পৃষ্ঠতে কিভাবে প্রতিফলিত হয় এটা আমি দেখাবো একটু পর, এটা নিয়ে টেনশনের কারণে জাস্ট ধরে নাও আলোর প্রতিফলন হচ্ছে। এই যে আলোর প্রতিফলন হলো, এখান দিয়ে চলে গেল, নিজের মতো আসতেছে, চলে যাচ্ছে। আবার একটা আলোক রশ্মি আসলো, এখান থেকে আরো একটা আলোক রশ্মি আসলো, এখানে এসে পড়লো, এই বিন্দুতে পড়লো, এই বিন্দুতে পড়ে আবার যাওয়ার সময় ঠিক এই রেখাটা থেকে চলে গেল। ওকে, এই যে এই রেখাটা থেকে চলে যাচ্ছে। তাহলে এই দুইটা আলোক রশ্মি দেখো, এই যে এই রেখাটা আর এই রেখাটা, দুইটা রেখা ছেদ করতেছে। ধরে এটা এ বিন্দুতে ছেদ করতেছে, এ বিন্দুতে আমরা একটা যে এই যে বিন্দুতে ছেদ করতেছে, এই ছেদ বিন্দুতে আমরা একটা প্রতিবিম্ব দেখতে পারবো। এটা যখন আমরা গোলীয় দর্পণ পড়বো তখন দেখাবো যে এখানে আমরা একটা প্রতিবিম্ব দেখতে পারবো। এখানে প্রতিবিম্বটা তৈরি হওয়ার সময় দেখো, দুইটা প্রতিফলিত রশ্মি একত্রে ছেদ করছে। দুইটা প্রতিফলিত রশ্মি যখন বাস্তবিকভাবে পরস্পরকে ছেদ করে যে প্রতিবিম্বটা সৃষ্টি করে, সেই প্রতিবিম্বটাকে বলা হয় বাস্তব বা সৎ প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব দুইটার বৈশিষ্ট্য আছে, বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। যেমন অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে দুইটা প্রতিফলিত রশ্মি বাস্তবিকভাবে নিজেদেরকে ছেদ করে না, কিন্তু বাস্তব প্রতিবিম্বে প্রতিফলিত রশ্মিগুলো পরস্পরকে ছেদ করে। আবার যেমন বাস্তব এই যে প্রতিবিম্বটা সৃষ্টি হয়েছে না, এই প্রতিবিম্বটা তুমি কোনো পর্দার উপরে ফেলতে পারবা। কোন একটা ধরো যখন আমরা করি, ধর প্রজেক্টরের
প্রজেক্টর যখন আমরা ইউজ করি, প্রজেক্টরের জন্য আমরা যে পর্দাগুলো ইউজ করি, সেরকম একটা পর্দার উপরে তুমি এই প্রতিবিম্বটা ফেলতে পারবা। কিন্তু যখন তুমি অবাস্তব কোনো প্রতিবিম্ব দেখবা, এরকম অবাস্তব কোনো প্রতিবিম্ব তুমি কোনো পর্দার উপরে ফেলতে পারবা না। এটা হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য। তো বাস্তব আর অবাস্তব প্রতিবিম্ব নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে নো ভাই, কোশ্চেন না থাকলে মাইকটা অন করে বলে যায় ভাইয়া কোশ্চেন নাই। আচ্ছা, ওকে ভাইয়া। বাস্তব প্রতিবিম্বতে আমরা গোলীয় দর্পণ নিয়ে দেখলাম, তাহলে এখন দেখে নিই যে গোলীয় দর্পণ জিনিসটা কি। ওকে, তো সমতল দর্পণ আমরা দেখলাম। সমতল দর্পণে কি যে প্রতিফলক পৃষ্ঠটা একদম সোজা। হিয়া কিছু বলবা? না বললে মাইকটা মিউট করে ফেলো। সমতল দর্পণে আমরা কি দেখলাম যে প্রতিফলক পৃষ্ঠটা একদম সোজা এরকম, তাই না? এখানে লাইট আসতেছে, চলে যাচ্ছে, এখানে লাইট আসতেছে, এভাবে লাইট আসতেছে, চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি এখন এরকম একটা প্রতিফলক পৃষ্ঠ নেই যেটা সমান না, একটু গোলীয়, অর্থাৎ লাইটটা যেখানে প্রতিফলিত হবে সেই জায়গাটা গোলাকৃতি। ধরো ঠিক এরকম, ধরো এখানে লাইট আসতেছে, এখান দিয়ে চলে যাচ্ছে, এখান থেকে লাইট আসতেছে, চলে যাচ্ছে, এরকম। যদি এরকম হয়, এই যে এরকম একটা গোলীয় পৃষ্ঠ, যদি আলো কোনো গোলীয় পৃষ্ঠে প্রতিফলিত হয়, সে যে প্রতিফলক পৃষ্ঠটা, বা এখানে তো আমরা দর্পণ ইউজ করতেছি যেখানে একটা সাইড অস্বচ্ছ একটা পারা লাগানো আছে এবং আরেক সাইড থেকে আলো প্রতিফলিত হচ্ছে, এরকম কোনো অর্ধ গোলাকৃতির কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি আমরা নেই, এই প্রতিফলক পৃষ্ঠগুলোকে বলা হয় গোলীয় দর্পণ। কারণ কি, এখানে যে প্রতিফলক পৃষ্ঠটা আছে এটা হচ্ছে গোলাকৃতি। গোলীয় দর্পণ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া আরেকবার একটু যদি বলতেন শর্টলি। ওকে, দেখো প্রতিফলক পৃষ্ঠটা, প্রতিফলক যেই পৃষ্ঠে আলো প্রতিফলিত হবে, পৃষ্ঠটা যদি একটু গোলাকৃতি হয়, সেটাকে বলা হয় গোলীয় দর্পণ বা গোলীয় পৃষ্ঠ। আমরা এখানে দর্পণ নিয়ে কথা বলতেছি, দর্পণে আলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। আমরা যেহেতু দর্পণ নিয়ে কথা বলতেছি, তাই বলবো যদি কোনো দর্পণ গোলাকৃতি হয় বা গোলীয় হয়, তখন সেটাকে আমরা বলি গোলীয় দর্পণ। এটা ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ক্লাস 9 বা 10 যারা আছে তাদের কি কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, আমি ধরে নিতেছি কারো কোনো কোয়েশ্চেন নাই। নো ভাইয়া। ওকে, এখন গোলীয় দর্পণ নিয়ে কয়েকটা জিনিস জানবো। তোমরা যারা 2018 2018 তো অলরেডি পাস করে গেছে, 2019 যারা বই পাইছো তারা হয়তো এই সংখ্যাগুলো নাও পাইতে পারো, মানে বইয়ে একদম সংখ্যাগুলো নাও পেয়ে থাকতে পারো। সেটা হচ্ছে গোলীয় দর্পণ সংক্রান্ত কিছু সংজ্ঞা, বা আমরা যখন দেখছি যে কোন একটা পৃষ্ঠে আলো প্রতিফলন হচ্ছে, এখানে প্রত্যেকটা পার্টের একটা একটা নাম ছিল। তো এখন গোলীয় দর্পণের প্রত্যেকটা পার্টের একটা করে নাম থাকা উচিত। সেই নামগুলো এখন আমরা দেখব যে কোনটাকে কি বলা হয়। কারণ এটা যখন আমরা প্রতিফলন বা প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হচ্ছে এই দর্পণগুলোতে যখন এটা পড়বো, তখন এই নামগুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে। সো ধরে না একটা বড় করে দর্পণ আঁকলাম। আচ্ছা, তোমরা যদি চাও তাহলে তোমরা এই দর্পণ সংক্রান্ত যে সংজ্ঞাগুলো বলবো এগুলো একটু খাতায় নোট করে নাও। ছোট একটা পেজে এই জিনিসগুলো একটু নোট করে নাও, এটা পরে কাজে হ্যাঁ, আমার লাগবে কাছে তোমাদের। 18 এর বই আছে। ওকে, সো দেখো, ধরে নে এটা একটা গোলীয় দর্পণ। এটা সারফেসটা হচ্ছে গোল, এটা আমি বাইরের দিকটাতে পারা লাগাই দিলাম এবং ভিতরের সাইডটা, মানে হচ্ছে এই যে এই সাইডটা দিয়ে হচ্ছে আলো প্রতিফলিত হবে বা এখানে আলোর প্রতিফলনটা ঘটবে। এখন একটা জিনিস দেখতে পারো, এই যে এখান থেকে দেখে, এই চিত্রটা থেকে দেখে, এই যে সারফেসটা গোল না, এটাকে যদি আমি পুরাটাকে ধরে এইটাকে ধরো আমি বড় করলাম, পুরো বৃত্তটাই এঁকে দিলাম আমি, দেখো গোল, এটা একটা পুরো বৃত্ত না? এই বৃত্তটার নিশ্চয় একটা কেন্দ্র আছে,
ধরো এইটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, ওকে? এই যে বৃত্তটার কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। অর্থাৎ যদি আমি সংজ্ঞায়ন করি, তাহলে এই যে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। এখানে ধরে না আমি সি, এই যে এই বিন্দুটা দেখতে পারতো, সি, এই সি বিন্দুটাকে আমি ধরে নিলাম বক্রতার কেন্দ্র। ধরে নিলাম আমি বক্রতার কেন্দ্র। এই কেন্দ্রটাকে মানে এই বিন্দুটাকে কেন্দ্র করে এই সম্পূর্ণ গোলীয় পৃষ্ঠটাকে আঁকা হয়েছে। তো যেহেতু এটা একটা আমরা গোলীয় গোল বলে নিলাম যে এটা একটা বৃত্ত, তাহলে নিশ্চয়ই এটা একটা ব্যাসার্ধও থাকবে। ব্যাসার্ধটা কি? কেন্দ্র থেকে এটার পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে এই মানে এই দর্পণটার ক্ষেত্রে আমরা এখন চিন্তা করি, এই বক্রতার কেন্দ্র থেকে যে এতখানি যে দূরত্বটা, ঠিক এতখানি যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এটা দেখতে পাচ্ছ সবাই? এটাকে জি বলা হয়, ভাইয়া। আরেকবার বললে ভালো হতো। কোনটা বলবো, বক্রতার ব্যাসার্ধ না বক্রতার কেন্দ্র? ভাইয়া ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ওকে। এখানে দেখো, ধরো আমরা এই বিন্দুটাকে কেন্দ্র করে এই বৃত্তচাপটা আঁকছি, তাই না? কতটা দূরে এই বিন্দু থেকে, কতটা দূরে এই বৃত্তচাপটা অবস্থিত, এই দূরত্বটাকে প্রকাশ করে হচ্ছে যে এই দূরত্বটার নাম হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এটা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। এখন দেখো, এই যে বক্রতার ব্যাসার্ধ, এখন দেখে এই যে গোলীয় সারফেসটা আছে দেখতেছো, যেটা আমাদের দর্পণ হিসেবে কাজ করতেছে, এই দর্পণের একটা মধ্যবিন্দু আছে। এই মধ্যবিন্দুটাকে আমরা ধরে নিলাম এম। এই এম মধ্যবিন্দুটাকে বলা হয় দর্পণে মেরু। এটাকে বলা হয় দর্পণে মেরু। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই বক্রতার কেন্দ্র আর হচ্ছে এই মেরু দিয়ে একটা রেখা যায়। ধরো দুইটা, আমরা সবসময় এটা জ্যামিতি থেকেও জানি যে দুইটা বিন্দুতে সবসময় একটা সরলরেখা যেতে পারে, তাই না? দুইটা বিন্দুকে ছেদকারী সরলরেখা সর্বদা একটা। তো এই যে বক্রতার কেন্দ্র এবং মেরুর যে বিন্দুটা, এই দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখাটা যায়, এই সরলরেখাটাকে বলা হয় আহ এই প্রধান অক্ষ। আচ্ছা, তোমরা প্রধান অক্ষ আর বক্রতার ব্যাসার্ধ দুইটা কিন্তু গোলায় ফেলতে পারো। দুইটার ডিফারেন্স বলে দিই। প্রধান অক্ষ কিন্তু একটা রেখাই হতে পারে, যে রেখাটা মেরু এবং বক্রতার কেন্দ্রকে উভয় বিন্দুকে ছেদ করে। তো বক্রতার ব্যাসার্ধ কি হতে পারে? ধরো এই যে এই বক্রতার এই বিন্দুটা থেকে আমি এই পর্যন্ত দূরত্ব নিলাম, এটাও কিন্তু এই যে এই বিন্দুটা, এটাও কিন্তু বক্রতার ব্যাসার্ধ। কিন্তু এই যে বক্রতার ব্যাসার্ধ, এটা কিন্তু আবার প্রধান অক্ষ না। সো এটা ক্লিয়ার করে দিলাম। এখন আলোর প্রতিফলনের ক্ষেত্রে একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে তুমি যদি এই প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি ফেলো এই পৃষ্ঠটার উপরে, ধর একটা না, ধর অনেকগুলো আলোক রশ্মি ফেললা তুমি, এখান থেকে অসংখ্য আলোক রশ্মি ফেললা। যতগুলো আলোক রশ্মি তুমি ফেলো, মানে প্রধান অক্ষ, অবশ্যই প্রধান অক্ষের সমান্তরালে যতগুলো আলোক রশ্মি ফেলো, দেখবা কি একটা নির্দিষ্ট বিন্দুতে এসে প্রত্যেকটা মানে প্রতিফলিত আলোক রশ্মি সবগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এখানে এসে দেখবা মিলিত হচ্ছে। এই যে বিন্দুতে এসে প্রত্যেকটা প্রতিফলিত রশ্মি এসে মিলিত হয়, এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে প্রধান ফোকাস। এটা কি সবসময় প্রধান অক্ষের লাইন বরাবর হবে? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। এই প্রধান ফোকাস, মেরু এবং বক্রতার কেন্দ্র, এই তিনটা বিন্দু প্রধান অক্ষের উপরেই হবে সর্বদা। আরেকটা জিনিস বলি, এটা সবসময় লাগে না, তবু তোমরা জেনে রাখো, এই যে বক্রতার ফোকাস, প্রধান ফোকাস যে বিন্দুটা দেখতেছো, এই ফোকাস বিন্দুতে একটা তল কল্পনা করা হয়। এটা একটা কাল্পনিক তল, ধরে না এটা যদি 2D তে একে দেখাচ্ছি, বাট এটা কিন্তু এটা 3D তল। সো 3D তো বোঝানো পসিবল না। সো এখানে একটা তল কল্পনা করা হয়, এই তলটাকে বলা হচ্ছে ফোকাস তল।
ভাই কি বলছেন যে আরেকবার বললে ভালো হতো। ওকে, প্রধান ফোকাসে মানে প্রধান ফোকাসের যে বিন্দুটা, এই বিন্দুকে ঘিরে একটা মানে ধরো বর্গাকৃতির একটা তল কল্পনা করা হয়। মনে করে যে এখানে একটা তল আছে, তল বলতে সারফেস, একটা সারফেস আছে, এই সারফেসটাকে বলা হয় ফোকাস তল। ফোকাস তলের কাজ এখন তোমরা খুব একটা পাবা না, বাট এটা তোমাদের জেনে রাখার জন্য ভালো। আচ্ছা, এখানে নামকরণের ক্ষেত্রে কি কোনো ইয়ে আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনোটা বুঝো না এরকম আছে? ওকে, এখানে আর লাস্ট এখানে একটা জিনিস আছে সেটা বলে দিই। এটা ধরে বলতে পারো যে একটা সূত্রের মতোই। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ফোকাস বিন্দুটা দেখতেছো, এই ফোকাস বিন্দু থেকে এই প্রধান মেরু বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বটা অনেক কাজে লাগবে তোমাদের। আমরা যেমন আলোর প্রতিফলনের ক্ষেত্রে দেখছিলাম না যে আলোর প্রতিফলন কোণ আর আপতন কোণ সর্বদা সমান হবে, এটা একটা পরীক্ষণীয় জিনিস। এখানে আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব সর্বদা বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। ফোকাস দূরত্ব সর্বদা বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। এটা তুমি যত বড় তর্পণই নাও, বক্রতার ব্যাসার্ধ যত বড়ই হোক বা যত ছোটই হোক, ফোকাস দূরত্ব সর্বদা বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে। এই পর্যন্ত ক্লিয়ার? এখানে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না ভাই এখন তো ওকে, শুনলাম না। সো তোমাদের গোলীয় দর্পণের সাথে মোটামুটি পরিচিতি হয়ে গেছে। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা খাতায় লিখে রাখতে পারো। এটা তোমাদের বইও আই গেছে আছে, যারা জুনিয়র অনেকে ক্লাস করতেছে তাদেরকে বলে রাখি। আমরা যে সমতল দর্পণ দেখলাম না, ধরো যে এরকম লম্বা একটা সমতল দর্পণ, ধরো এখানে যে পাড়া লাগানো আছে, এই সাইডটা হচ্ছে স্বচ্ছ, এই সমতল দর্পণ এটাও কিন্তু একটা গোলীয় দর্পণ। এটা জানো? এটা একটা গোলীয় দর্পণ। না ভাই, এটা কি নোট করে রাখবো? তুমি যদি মনে করো যে তুমি এটা মনে করে মানে মুখস্থ রাখতে পারো, মুখস্থ রাখতে পারো। আবার যদি চাও যে কোথাও একটা লিখে রাখবা, এটা একটা এটা বলি, এই সমতল দর্পণ একটা গোলীয় দর্পণ। কিভাবে গোলীয় দর্পণ? এটা তো বাঁকা না, বাট এটা গোলীয় দর্পণ কিভাবে? গোলীয় দর্পণ এভাবে, ধরো তুমি একটা গোলীয় দর্পণ নিলা, ধরো এরকম একটা গোলীয় দর্পণ নিলা, হ্যাঁ অসীম ব্যাসার্ধে, তুমি তো এসএসসি 21 তুমি জানবা। এখান থেকে ধরো খুবই ক্ষুদ্র একটা অংশ ছেদ করে নিলাম, খুবই ছোট একটা অংশ। ধরো এখানে যতটুকু অংশ নিলাম, ধরো এখানে আমি ম্যাগনিফাই করে এই জায়গাটা দেখালাম। এখানে দেখো, যদি খুবই ক্ষুদ্র একটা অংশ নেই তাহলে কি দেখবো আমরা? এটা যত ছোট করবো আমরা, মানে আমাদের যতটুকু অংশ কেটে নিব, অংশটা যদি খুবই ছোট পরিমাণের হয় তাহলে দেখবো এটা কাজ, মানে যখন আমরা জুম করে দেখবো তখন দেখবো এটা সোজা হয়ে গেছে বা অনেকটা দেখবো সমতল হয়ে গেছে। এই সমতল দর্পণটা এটাই হচ্ছে সেই আরেকবার একটু সমতল দর্পণ। বলবেন সমতল দর্পণ কেন গোলীয় দর্পণ? আচ্ছা, আগে একটা জিনিস বলে দিই তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে, সেটা হচ্ছে সমতল দর্পণের যে বক্রতার ব্যাসার্ধ এটা অসীম, অসীম পরিমাণ, আর এটার বক্রতার কেন্দ্র এটা অসীম অবস্থিত। তাহলে কি বলা যায়, এই সমতল দর্পণটা একটা বিশাল বড় গোলীয় দর্পণের অংশ, বিশাল বড় একটা গোলীয় দর্পণের খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ। যে ক্ষুদ্রাতি ক্ষুদ্রাতি অংশটা বড় করে দেখার কারণে আমাদের কাছে এটা মানে সমতল বা সোজা মনে হচ্ছে। এখানে দেখো, এখান থেকে এখন বুঝাই, এখানে অ্যাকচুয়ালি বোঝা যাবে না। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? এখানে দেখো, এখান থেকে যদি আমি খুব ছোট্ট একটা অংশ কাটি, ধরো একটু একটা অংশ কেটে নিলাম, যে ব্ল্যাক মার্কটা দেখতেছো এটা ভিতরের একটা অংশ কেটে নিলাম। এটা যদি এই ভিতরের অংশটা কেটে যদি আমি নিচে নিয়ে আসি, তাহলে দেখবে কি এরকম ছোট্ট একটা অংশ পাচ্ছি আমরা, এরকম ছোট্ট একটা অংশ পাচ্ছি, যে অংশটা সমান্তর মানে এরকম সোজা। এখন বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাই।
মানে মানে সকল সমতল গলীয় দর্পণ গোলীয় দর্পণ দর্পণ একটা অংশ। অংশ, কিন্তু এই যেই গলীয় দর্পণটা অংশ, সেই গলীয় দর্পণটা বিশাল, এবং সেই গলীয় দর্পণটার বক্রতার ব্যাসার্ধ অসীম এবং বক্রতার কেন্দ্র অসীম অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি না বুঝো কোনো সমস্যা নেই, এটা যারা জুনিয়র যারা বুঝতে চাইতেছো তারা বড় হলে বুঝে যাবা যে একটা সমতল দর্পণে বক্রতার ব্যাসার্ধ সর্বদা অসীমে হয়। এটাও একটা গলীয় দর্পণের অংশ, কিন্তু এটা বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার ব্যাসার্ধ অসীম এবং বক্রতার কেন্দ্র অসীম অবস্থিত। যাই হোক, এখন গলীয় দর্পণে প্রতিফলন যে হয়, আলোর যে প্রতিফলন হয়, এটা কিছু সিস্টেম মেনটেন করে চলে। সেই সিস্টেমগুলো দেখাই দিই। প্রথম যে সিস্টেমটা মেনটেন করে চলে, আচ্ছা, গলীয় দর্পণ আবার দুই প্রকার। গলীয় দর্পণের ইগুলো দেখাই দিই, প্রকারভেদ। গলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার। একটা গলীয় দর্পণ হলো এরকম, যেটা বাইরের পৃষ্ঠে হচ্ছে আমরা পারা লাগাই, যেটা এই ভিতরের সাইড থেকে হচ্ছে আলোর প্রতিফলন ঘটে। ওকে, এই দর্পণটাকে বলা হয় অবতল দর্পণ। কিন্তু আরেক প্রকারের দর্পণ আছে ঠিক এরকমই, কিন্তু সরি ভাই, তুমি পুরাটাই ভুল বলছো। গলীয় দর্পণ কখনো সমতল দর্পণ না, সমতল দর্পণই গলীয় দর্পণ। এটা একদমই ভুল বলছো। যাই হোক, এইটা কনসেপ্ট যদি এখন ক্লিয়ার না হয় কোনো সমস্যা নেই, এখান থেকে তেমন কোয়েশ্চেন কখনো আসবে না। দেখো, এই দর্পণটাতে আমরা ভিতরের দিকে যদি পারা লাগাই বা ভিতরের দিকে যদি কোনো অস্বচ্ছ পদার্থ লাগাই দিই, আর এটার আলোক রশ্মির প্রতিফলনগুলো যদি বাইরের পৃষ্ঠে থেকে হয়, ধরো এভাবে প্রতিফলন হচ্ছে, এভাবে প্রতিফলন হচ্ছে, ঠিক এভাবে যদি হয়, এইটাকে বলা হয় উত্তল দর্পণ। ক্লিয়ার? উত্তল আর অবতল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আগে থাকার কথা না এটার। আচ্ছা, আলোর প্রতিফলন, হ্যাঁ, কে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছিলা? না ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো এখন আমি দেখাবো হচ্ছে অবতল দর্পণে কিভাবে আলো প্রতিফলিত হয়। উত্তল দর্পণে কিভাবে প্রতিফলিত হয় এটা আমি পরে দেখাবো, কজ উত্তল দর্পণটা খুব একটা লাগে না এক্সামের জন্য। বাট যারা হচ্ছে যেসব জুনিয়ররা ক্লাস করতেছো, যারা জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য ক্লাস করতেছো, তাদেরকে আমি পরে বুঝাই দিব উত্তল দর্পণটা কিভাবে হয়। অবতল দর্পণটা দেখাই, ধরো এইটা হচ্ছে সি, বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে এফ, প্রধান ফোকাস। ধরো একটা আলোক রশ্মি আসলো, যেটা প্রধান অক্ষের সমান্তরাল, এসে দর্পণের সারফেসে পড়লো, সারফেস থেকে সবসময় প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, যেটা আমি প্রধান ফোকাস বোঝানোর সময় বলে দিচ্ছি, যে প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি সর্বদা প্রধান ফোকাস দিয়ে যাবে। এরপরে যদি দেখি, ধরো আবার একটা নিলাম দর্পণ, এটা সি এবং এফ, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। ধরো এবার আলোক রশ্মি আসলো, আলোক রশ্মিটা আসার সময় এটা বক্রতার কেন্দ্র দিয়ে আসলো। বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি এসে গোলীয় দর্পণে পড়ে, সে আলোক রশ্মিটা বক্রতার কেন্দ্র দিয়ে পিছনে ব্যাক করে চলে যাবে। এটা বুঝতে পারছো? এটা জি হচ্ছে, ভাইয়া। জি ভাইয়া। ওকে, ফাইন। আবার একটা দর্পণ নিলাম, এই সি, এই হলো এফ। এইবার ধরো একটা আলোক রশ্মি আসলো, তির্যক ভাবে আলোক রশ্মিটা আসলো, ওকে, এসে ধরো মেরু বিন্দুতে ছেদ করলো। ক্লিয়ার? মেরু বিন্দুতে ছেদ করে এটা আবার এই বরাবর চলে যাবে। মেরুবিন্দুতে যদি আসে, মেরুবিন্দুতে আলোক রশ্মি যদি আপতিত হয়, মেরুবিন্দুর আলোক রশ্মি কিন্তু সবসময় এখান দিয়ে চলে যাবে। এটা কখনো মানে
করবে না। তখন কি ভাই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে? হ্যাঁ, করবেন। আপতন কোণ এবং প্রতিফলন কোণের মানটা এখানে সমান হবে। কজ এখানে খুব ক্ষুদ্র অংশটা পড়তেছে, যার কারণে হবে। আরেকটা জিনিস আছে, এটা একটু স্পেশাল। ধর এখানে একটা দর্পণ আছে, এটা ছোট করে দেখাই, ঠিক আছে? এখানে পালা লাগানো আছে। কোনো আলোক রশ্মি যদি প্রধান অক্ষ বরাবর আসে, তাহলে প্রধান অক্ষ বরাবর ফেরত চলে যাবে। এটা ক্লিয়ার? ধর প্রধান অক্ষ আছে, তুমি প্রধান জি অক্ষ ভাই। দিয়ে তুমি একটা লেজার লাইট মারলা, সেই লেজার লাইটটা আবার পিছনে ব্যাক করে চলে আসবে। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকা উচিত না। সো নেক্সট আমরা, আচ্ছা ক্লাসকে শেষ করবে না আরেকটু করবা? হ্যালো ক্লাসে, ভাইয়া আপনার আপনি যদি ক্লান্ত না হন তাহলে ক্লাস না আমার তো কন্টিনিউ। ক্লান্তি নেই ভাই, ফিজিক্স পড়াইতে আমি কখনো ক্লান্ত হই না। মানে যদি তোমরা ক্লান্ত হও তাহলে ক্লাস এন্ড করে দিব এখানে। আচ্ছা এখন দেখি, ফার্স্টে বললাম যে গোলীয় দর্পণে মানে আলো কিভাবে প্রতিফলিত হয় সেটা দেখাইলাম। এখন দেখাবো, ধরো আমরা কোনো একটা বস্তুরই তো প্রতিবিম্ব দেখি, তাই না? বস্তু থেকে আলোক রশ্মি আসে, দর্পণের প্রতিফলিত হয়, সেই আলোক রশ্মিটাই তো আমরা দেখি। এখন এক এক জায়গায় এক একটা রাখলে গোলীয় দর্পণের ক্ষেত্রে মানে কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হবে এটা হচ্ছে চেঞ্জ হয়। সমতল দর্পণের ক্ষেত্রে যেমন দেখাই, সমতল দর্পণে ধরো যে এখানে একটা বস্তু আছে, দেখতে পারতেছো? এখানে ধরো একটা বস্তু আছে, এই আলোক রশ্মি যাচ্ছে, ব্যাক করতেছে, ধরো এখানে যে একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এই বস্তুর, এই যে এ বস্তুটার প্রতিবিম্ব এ প্রাইমের সৃষ্টি হলো। এ প্রাইমের যদি সৃষ্টি হয়, এটা শুনো যে এই যে এইখানে যে দূরত্বটা, এতটুক যে দূরত্ব ধরে নিলাম, এইটাকে, এই বিন্দুটাকে ধরে নিলাম ও বিন্দু। সো ও এ বিন্দুটার যে দূরত্ব, আবার ধরো ও এ প্রাইমের যে দূরত্ব, এই দুইটার দূরত্ব সর্বদা সমান হবে। অর্থাৎ ভাইয়া ফর্মুলাটা বুঝি নাই, আরেকবার একটু বলবেন? এটা সিম্পল, খুবই সিম্পল একটা জিনিস। সেটা হচ্ছে সমতল দর্পণে তুমি যদি 5 মিটার দূরে দাঁড়ায় থাকো, ধরো কোন একটা দর্পণ রাখলা, সমতল দর্পণ, তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়ায় আছো, তুমি তোমার যে প্রতিবিম্বটা দেখবা, সেই প্রতিবিম্বটাও দর্পণ থেকে 5 মিটার দূরেই দেখবা। তোমার দেখে মনে হবে যে প্রতিবিম্বটা দর্পণের পিছনে 5 মিটার দূরে আছে। এটা ক্লিয়ার? এখন বুঝছো? জি ভাইয়া বুঝেছি। ওকে, আচ্ছা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। ইনফরমেশন গুলো ক্লাসের মাঝখানে দিতে বেশি মজা লাগে। আচ্ছা একটা ইনফরমেশন কি দিছিলাম আমি, যে ইনফরমেশন গুলো লিখে দিই এখানে। সমতল দর্পণে বক্রতার কেন্দ্র অসীমে। আরেকটা হলো সেকেন্ড পয়েন্টটা বুঝাই। সেকেন্ড পয়েন্টটা যদি কেউ না বুঝে থাকো, ধরো তোমার দৈর্ঘ্য হচ্ছে তুমি 1 মিটার,
তোমার হাইট হচ্ছে 1 মিটার। এখন যদি তুমি তোমার একদম মাথা থেকে পা পর্যন্ত তোমার প্রতিবিম্বটা আয়নায় দেখতে চাও, তাহলে তোমার আয়নার দৈর্ঘ্য কতটুকু হওয়া লাগবে? এটা হলো কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটার অ্যান্সার হলো, তোমার কাছে যদি 0.5 মিটার মানে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা আয়না থাকে, তাহলে তুমি তোমার সম্পূর্ণ যে প্রতিবিম্বটা একদম মাথা থেকে পা পর্যন্ত যে প্রতিবিম্বটা, সে প্রতিবিম্বটা তুমি দেখতে পারবা। এটা বিডিজিএস তে কাজে লাগলেও লাগতে পারে। আচ্ছা, এখন দেখি এখানে যেমন দেখলা সমতল দর্পণের ক্ষেত্রে যেমন দেখলা যে ধরো এ বিন্দুতে একটা বস্তু আছে, এই বস্তুটা দর্পণ থেকে ধরো 5 মিটার দূরে, তাহলে এটা প্রতিবিম্ব দর্পণের পিছনে 5 মিটার দূরে তৈরি হবে, তাই না? তো গোলীয় দর্পণে এটা সবসময় নাও হইতে পারে। গোলীয় দর্পণে অবস্থানের পরিবর্তনের সাথে সাথে প্রতিবিম্বের অবস্থানেরও পরিবর্তন ঘটে। তার এখন সেটা দেখি। ভাই আচ্ছা, একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই যে দ্বিতীয় পয়েন্টে যে দর্পণের সম্পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য যে অর্ধেক ইয়েতে দাঁড়াতে হবে, সেটা তাহলে কতদূর দূরত্বে দাঁড়াতে হবে যে আয়না থেকে? এখানে কি আমার আয়না থেকে আমার দূরত্ব ম্যাটার করবে? না, এখানে দ্বিতীয় পয়েন্টের জন্য যে বললা যে অর্ধেক দৈর্ঘ্যের দর্পণ প্রয়োজন, এটার জন্য জি ভাইয়া। না, এটাতে তোমার মানে তোমাকে কত দূরত্বে দাঁড়াতে হবে এটা খুব একটা ম্যাটার করে না। এখানে ম্যাটার করবে যে তোমার দৈর্ঘ্য কত এবং দর্পণের দৈর্ঘ্য কত, সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, 2 নং পয়েন্ট একটু গাণিতিক ভাবে আর কি করে দেখাবেন? এটা প্রমাণ? জি, আচ্ছা, এটার প্রমাণ আমি ক্লাসরুমে দিয়ে দিব, ওকে? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এটা প্রমাণ দেখাতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা, ক্লাস 9 আছে ওকে এখানে? 9 বা 10? জি। আচ্ছা, নিউ আর 10 ভাইয়া। হ্যান্ড রেজ করো তো একটু, হ্যান্ড রেজ করো 9 আর 10। হ্যান্ড রেজ করো একটু। দুইজনই? দুইজন, তিনজন, ওকে। তোমাদের জন্য এই জিনিসটা কাজে লাগতে পারে, লাগতে পারে না, এই জিনিসটা অনেক কাজে লাগবে অ্যাকচুয়ালি। কোয়েশ্চেন তোমাদের এক্সাম কোয়েশ্চেনে দেখবে এই জিনিসটা অনেক বেশি কাজে লাগতেছে। কোয়েশ্চেন এখান থেকে ম্যাক্সিমাম টাইম করা হয়, যদিও নতুন বইগুলোতে এখন এগুলো থাকে না। সো ধরো এখানে আমরা একটা অবতল দর্পণ নিলাম, অবতল দর্পণে ধরো বক্রতার কেন্দ্র আছে একটা সি, প্রধান ফোকাস আছে এফ। এখন ধরে নিলাম যে অসীমে একটা বস্তু আছে ধরো। আচ্ছা, একটা জিনিস বলে নি, অসীম বলতে এখানে কি বোঝায়, যেটা নিয়ে আমার ক্লাস 9-10 বেশ কনফিউশন ছিল, সেটা হচ্ছে তুমি বক্রতার কেন্দ্র থেকে যদি অনেকটা দূরে থাকো, অনেকটা দূরে বলতে কি ধরো এটা হচ্ছে তোমার লিমিট, বেশ কাছাকাছি, মানে বক্রতার কেন্দ্র থেকে মোটামুটি কাছাকাছি যদি তুমি থাকো, সেটাকে বলা হয় হচ্ছে আহ বক্রতার কেন্দ্র থেকে আর অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি অবস্থান। কিন্তু তুমি যদি একটা মিনিমাম রেটের চেয়ে অনেক বেশ অনেকটা দূরেই থাকো, এটাকে বলা হচ্ছে অসীম। অসীম বলতে বুঝো না যে তুমি একটা জেলা অন্য আরেক জেলা থেকে তুমি লাইট পাঠাচ্ছ বা কোন একটা বস্তুর প্রতিবিম্ব দেখার চেষ্টা করতেছো, জিনিসটা কিন্তু এরকম না। জিনিসটা হচ্ছে তুমি যদি দর্পণ থেকে মোটামুটি একটু বেশি দূরে চলে যাও, সেটাই হচ্ছে অসীম দর্পণের ক্ষেত্রে। তো তুমি যদি এখন দেখো, এই ধর একটা বস্তু নিলাম আমরা, অসীমের যে বস্তুটাতে রাখবো ওই বস্তুটার আমরা প্রতিবিম্ব দেখবো, ওকে? এখন দেখো এই বস্তুটা থেকে লাইট আসবে, যেহেতু বস্তুটা অসীমে আসে, তো এটা কখনোই প্রধান অক্ষের সমান্তরাল আসবে না, আসার চান্সেসও অনেক কম। সো আমরা ওই হিসাবে আমরা প্রধান অক্ষের সমান্তরাল কখনোই নিব না। ধরো এটা একটু বাঁকা করে আসলো, যদি এটা বাঁকা করে আসে তাহলে অবশ্যই এটা প্রধান ফোকাস দিয়ে যাবে না। ধরো এভাবে চলে গেল, যতটুকু বাঁকা করে আসছে অতটুকু বাঁকা করে চলে গেল। এখন ধরো আরেকটা আলোক রশ্মি আসলো, এই মাথার থেকে আলোক রশ্মি আসলো, এসে মেরুবিন্দুতে পড়লো, মেরুবিন্দুতে পড়ে ঠিক এখান দিয়ে চলে গেল।
আচ্ছা, তোমরা যখন এই দর্পণের আলোক রশ্মিগুলো আঁকবা, এটা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায়, আমি একাডেমিক এর কথা বলতেছি যেহেতু এটা একাডেমিক ক্লাসে চলতেছে। তো একাডেমিকে যখন তোমরা চিত্রগুলো আঁকবা, তোমরা অবশ্যই খেয়াল করে আলোক রশ্মিগুলা কোন দিক থেকে এসে কোন দিকে যাচ্ছে এটা তোমরা তীর চিহ্নের মাধ্যমে বুঝাই দিবা। আর যদি তোমরা বিডিজেএস এর কথা চিন্তা করো, বিডিজেএস এ তো তোমাদের এই জিনিসটা লাগবে, এটা তোমাদের দেখাইতে হবে, এটা না দেখাইলে তোমাদের মার্কস কাটা যাবে। আরেকটা দেখো, একদম লোয়েস্ট পয়েন্ট থেকে একটা আলোক রশ্মি যাবে এইভাবে। আমি যেটা আগে বলছি যে এই যদি এটা প্রধান অক্ষ দিয়ে কোনো আলোক রশ্মি যায়, আবার প্রধান অক্ষ বরাবরই ব্যাক করে চলে আসবে। তাহলে এখন দেখো দেখো এই মাথা থেকে একটা আলোক রশ্মি গিয়ে এখানে চলে আসছে, তাই না? আবার এই মাথা থেকে আলোক রশ্মি গিয়ে এখানে নিচে এসে ছেদ করছে। তাহলে আমরা কি দেখব? নিশ্চয়ই বস্তুটার মাথাটা এটা নিচে থাকবে আর বস্তুটার পাদদেশ থাকবে উপরে। সাইন পেনের কারণে জিনিসটা বোঝা যাচ্ছে না, বাট মোটামুটি বস্তুটা এরকম দেখা যাবে। যদি বস্তুর প্রতিবিম্বটা এখানে স্থাপন করি তাহলে দেখবো কি আমরা বস্তুটা এইভাবে ঝুলে আছে। এখন এইটার এই প্রতিবিম্বটা যে আমরা দেখবো, প্রতিবিম্বটার কিছু কিছু বৈশিষ্ট্য আছে। একটা প্রতিবিম্ব কেমন বা একটা প্রতিবিম্ব যদি আমরা বৈশিষ্ট্য বর্ণনা করতে চাই তাহলে তিনটা জিনিস বর্ণনা করতে হয় আমাদের। এটা হচ্ছে প্রতিবিম্বটা কোথায় আছে, প্রতিবিম্বটার আকার কেমন, আর প্রতিবিম্বটার ধরন কিরকম, প্রতিবিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব, প্রতিবিম্বটা কি আচ্ছা এই জিনিসটা বলে নেই। আমরা যে বস্তুটার আলোক রশ্মিটা দেখি সেটাকে বলা হয় লক্ষ্য বস্তু। মানে যে বস্তুটার রিফ্লেকশন আমরা দেখি সে বস্তুটাকে বলা হয় লক্ষ্য বস্তু। তো লক্ষ্য বস্তু থেকে তোমার যে প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে এটাকে বড় না ছোট, আর যে তুমি প্রতিবিম্বটা দেখতেছো এটাকে বাস্তব প্রতিবিম্ব না অবাস্তব প্রতিবিম্ব, আর প্রতিবিম্বটা যে সৃষ্টি হচ্ছে এটা দর্পণের থেকে কত দূরত্বে আর কোথায় সৃষ্টি হচ্ছে। যেহেতু আমি আগে বললাম যে আমরা প্রতিবিম্ব নিয়ে কাজ করব, তাই আমাদের নামগুলো জানা লাগবে, গোলীয় দর্পণে কোনটাকে কি বলে জানা লাগবে। এই যে এখানে দেখে রাখো, যখন লক্ষ্যবস্তুকে আমরা অসীমে স্থাপন করব তখন এটার যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে, এটা প্রতিবিম্ব সৃষ্টি হবে ফোকাস তলে, অবস্থান হবে ফোকাস তলে। আচ্ছা, যারা 9 আর নিউ 10 আছো, নিউ 10 যারা পড়ছো তারা তো পড়ছোই এই জিনিসগুলা, আর যারা ক্লাস 9 এর আছো, স্পেশালি হিয়া, আমি একমাত্র হিয়াকে চিনি আমাদের ব্রেথ থেকে। সো হিয়া তুমি এই জিনিসগুলো নোট করে রাখতে পারো, বিকজ এটা তোমার লাগবে পরে। এই জিনিস, এই যে প্রতিবিম্বটা তৈরি হবে ফোকাস তলে। প্রতিবিম্বটা দেখতেই পাচ্ছ বস্তুটা যে কত বড় আর প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে কতটা ছোট। যদি এটা আমি এখানে ম্যাগনিফাই করে দেখাইছি, এটা অবশ্যই কিন্তু রিয়েল প্রতিবিম্ব না, এটা ম্যাগনিফাই করে দেখানো। প্রতিবিম্বটা দেখতে পাচ্ছ এটা কতটা ছোট। তাহলে এটা লিখতে পারি যে প্রতিবিম্বটা তৈরি হবে খর্বিত, খর্বিত মানে হচ্ছে ছোট। আর এখানে দেখো প্রতিবিম্বটা কেমন, প্রতিবিম্ব এখানে দেখো দুইটা প্রতিফলিত রশ্মি আর সত্যিকার অর্থে এখানে কিন্তু মিলিত হয়ে এরপর প্রতিবিম্বটা সৃষ্টি করছে। তাহলে আমরা কি বলতে পারি, প্রতিবিম্বটা বাস্তব। ক্লিয়ার? এখানে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া তাহলে গোলীয় দর্পণে কোনো প্রতিবিম্বকে ছোট দেখানো হয়? বড় দেখানো যেতে পারে। বড় কখন দেখানো যায়, আবার তুমি যে ধরো তুমি তোমার রিফ্লেকশনটা দেখবা গোলীয় দর্পণে, তুমি তোমার সমান রিফ্লেকশনও দেখতে পারো গোলীয় দর্পণে, এটাও সম্ভব। কখন সম্ভব, কিভাবে সম্ভব এখন দেখাবো, ধীরে ধীরে দেখবা বুঝবা। এরপর আরেকটা সমস্যা সলভ করে দিব। অনেকে বলে যে আমি হচ্ছে কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হবে এটা আমার মুখস্থ থাকে না। মুখস্থ না থাকলে কিভাবে বের করা যায় ওইটা আমি শিখাই দিব এখন। ওইটা একটা শর্টকাট আছে, ওই শর্টকাটটা এখন বলে দিব, যে এই শর্টকাটটা মানে ইউজ করে মনে রাখা যায়। এখন দেখো আবার একটা গোলীয় দর্পণ নিলাম। আচ্ছা, অসীমে যখন বস্তু থাকে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কজ এখন আমি ফার্স্ট আগায় যাবো, এখন জাস্ট আমি এঁকে দিব সবগুলা। কারো কোনো কোশ্চেন আছে ওটা নিয়ে? ওকে, কোশ্চেন যেহেতু নাই ধরে নিলাম সি। অসীমের অবস্থানটা কি মানে আমি বোঝাবো ব্যাসের থেকে বেশি দূরত্বে গেলে? হ্যাঁ বলতে পারো। তুমি যে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র থেকে মোটামুটি অনেক কিছুটা দূরে গেলে এটা অসীম হয়ে যায়।
তুমি যদি বক্রতার কেন্দ্রের থেকে কাছাকাছি থাকো ওইটাকে বলা হয় অসীম, এবং বক্রতার কেন্দ্রের মাঝে এখন যেটা দেখাবো। আর তুমি যদি ব্যাসের বাইরে যাও সেটা তো অনেকটা অসীম। তুমি ব্যাসের কাছাকাছি ব্যাসের মধ্যে থাকলেও তোমার অসীমের মধ্যে গণ্য করা হইতে পারে, যদি এটা মানে ধরো বক্রতার ব্যাসার্ধটা অনেক বড় হয়। ওকে, জি ভাইয়া। ওকে। সো ধরো এখন এখানে হচ্ছে অসীম, এই যে এখানে যে দুইটা দাগ টেনে দিচ্ছি না, এই দুইটা দাগ দিয়ে, এই দুইটা দাগের পরে যে এই অংশটুকু আছে না, এই অংশ দিয়ে বোঝা যাচ্ছে এটা অসীমে। এখন ধরো লক্ষ্যবস্তুটা রাখলাম হচ্ছে এই যে এই অসীম রেখা, আর হচ্ছে এই যে আমাদের কাছে যে বক্রতার কেন্দ্রটা আছে, বক্রতার কেন্দ্রের মাঝখানে রাখলাম, মাঝখানে কোন একটা অবস্থানে রাখলাম। ওকে, এখানে যেহেতু এটা একটা লিমিটেড ডিস্টেন্সের মধ্যে, এখানে আমরা বলতে পারি যে যে আলোক রশ্মিটা আসবে এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে আসবে। প্রধান অক্ষের সমান্তরালে আসলে আলোক রশ্মির কি হয়, আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে চলে যায়। এই আসলো, এই পিছনে বর্ধিত করে দিই, চলে গেল। এখন আবার একটা আলোক রশ্মি আসবে হচ্ছে সেট, দর্পণ ছোট করে এঁকে ফেলছি, মিস্টেক। এই ধরে আসলো, যদিও চিত্রটা সুন্দর হয় নাই, এই ধরে আসলো, পিছনে চলে গেল। আমরা ফার্স্টে কি বলছি যে বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, যে আলোক রশ্মিটা যাবে, আলোক রশ্মিটা ওই পথেই আবার ফেরত চলে যাবে। অর্থাৎ এখানে যদি একটা মাথা থেকে একটা বক্রতার কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি যায়, তাহলে ওই আলোক রশ্মিটা চলে গেল। এখানে মিলিত হলো কোথায়, এই ধরো এই একটা এক্স বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুতে মিলিত হলো, তাহলে এই একটা উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হবে। এটা বুঝতে পারছো? এখানে যা দুইটা আলোক রশ্মি একসাথে মিলিত হয়েছে, মিলিত হয়ে আলোক রশ্মিটা জাস্ট উল্টা ভাবে মিলিত হয়ে গেছে, এখানে একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে। এই প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কি হবে, এই প্রতিবিম্বটাও খর্বিত হবে, যেটা লক্ষ্যবস্তুর চেয়ে অর্থাৎ ছোট। এই প্রতিবিম্বটা হবে বাস্তব, এবং প্রতিবিম্বটার সৃষ্টি হবে হচ্ছে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। ক্লিয়ার? এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে মাইকটা অন করে বললো। নো ভাইয়া। ওকে, আমরা প্রত্যেকটা চিত্রে দেখবো কি আমরা একটু একটু করে না লক্ষ্যবস্তুটাকে সামনে নিয়ে যাব, দর্পণের সামনে নিয়ে যাব। আর যত সামনে স্টেপ গুলা দেখবা যে আমরা আরো সামনে নিয়ে যাচ্ছি। এখানে দেখো, আচ্ছা আরেকটা জিনিস, আচ্ছা এই চিত্রটা দিয়ে দেখাই দিব, একটা মজার জিনিস আছে। এখানে দেখো, আমরা দেখো এর আগের চিত্রটাতে কি করছিলাম, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে রাখছি। এবার আমরা করবো কি, পুরো বক্রতার কেন্দ্রের উপরে বসাই দিব জিনিসটা। বক্রতার কেন্দ্রের উপরে যদি বসাই, দেখো প্রধান অক্ষের সমান্তরালটা আলোক রশ্মি গেল, এটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এবার আমরা করব কি, একটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে পাঠাবো। আচ্ছা কি বলতে পারো, প্রধান ফোকাস দিয়ে যদি কোনো একটা আলোক রশ্মি চাই, আলোক রশ্মিটা কিভাবে প্রতিফলিত হবে? সমান্তরালে যাবে কিসের সমান্তরালে? প্রধান অক্ষের, রাইট। কারণ এটা প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এখন দুইটা বিন্দু মিলিত হয়েছে, ধরো আবার এক্স বিন্দুতে মিলিত হইলো, মিলিত হয়েছে কোথায়, বক্রতার কেন্দ্রে। এবং সবচেয়ে মজার কথা হলো, এই যে বিন্দু, এইখানে যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে, এই প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুর সমান হবে। তো সাম্য যে কোশ্চেনটা করছিল যে গোলীয় দর্পণে কি সবসময় আমরা ছোটই প্রতিবিম্ব পাবো, এরকম না। এই যে দেখো, এখনই আমরা লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব পেয়ে গেছি। দ্বিতীয়টা, এটা হবে অবশ্যই একটা বাস্তব প্রতিবিম্ব।
কারণ কি দুইটা আলোক রশ্মি এসে মিলিত হয়েছে, প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, প্রকৃতপক্ষে মিলিত হলে সেটা বাস্তব প্রতিবিম্ব। আর এটার অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে, প্রতিবিম্বের অবস্থান। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো এরপর আমরা আরেকটু আগাই, লক্ষ্যবস্তুটাকে আরেকটু সামনে নিয়ে যাই আমরা। এই ধরো বক্রতার কেন্দ্র, এখানে হচ্ছে প্রধান ফোকাস। এবার আমরা রাখবো হচ্ছে প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝখানে রাখবো আমাদের লক্ষ্যবস্তুটা। এবার আমরা কিভাবে আলোক রশ্মি পাঠাবো? এবারে আলোক রশ্মি পাঠাবো আবার প্রধান অক্ষের সমান্তরালে পাঠালাম, এই আলোক রশ্মিটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এবার আরেকটা আলোক রশ্মি পাঠাবো, এই আলোক রশ্মিটা যাবে বক্রতার কেন্দ্র দিয়ে। ফ্রি হ্যান্ড আমি কখনই ভালো আঁকতে পারি না। বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি পাঠালাম, এখান দিয়ে চলে গেল, এখানে দেখো অসীমে যে কোথাও একটা মিলিত হবে, এটাকে যদি বর্ধিত করি তাহলে দেখবো যে এটা অসীমে যে মিলিত হবে। আবার অসীম বলতে অতটা অসীম না, বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে যে এটা মিলিত হবে। এখানে আরো অসীম আছে, এখানে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে যে মিলিত হবে। তাহলে এই প্রতিবিম্বটার কথা যদি আমরা চিন্তা করি, এই প্রতিবিম্বটা হচ্ছে বাস্তব, অবশ্যই বাস্তব। এটা বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে আর এটার কি বৈশিষ্ট্য লেখা যায়? আচ্ছা এখন চিন্তা করো তো, এটা এই প্রতিবিম্বটা কি বড় হবে না ছোট হবে? এখন চিন্তা করে দেখো, এটা কি বড় হতে পারে না প্রতিবিম্বটা, নাকি ছোট হবে? কোনো অ্যান্সার নাই কেন? ক্লাস 9-10 আছে, অ্যান্সার তো দেওয়া উচিত। বড় ভাইয়া হবে। কিছু দেখা যায় না, দেখা যাচ্ছে না? তো সেটা আগে বলবো না যে আটকে দেখা যাচ্ছে? আছে। এটা কি সবারই হচ্ছে আটকে আছে? না ভাইয়া, আই গেস তোমার নেটের প্রবলেম হিয়া। আচ্ছা হুম, আচ্ছা প্রতিবিম্বের দৈর্ঘ্য কতটুকু হবে এটা বলতে পারবে কেউ? বলে দিব। আচ্ছা বলে দিই, প্রতিবিম্বটার দৈর্ঘ্য হবে হচ্ছে বর্ধিত, এবং কতটা বর্ধিত হবে? এটা লক্ষ্যবস্তুর চেয়ে বর্ধিত হবে। বর্ধিত বা বিবর্ধিত লিখে দিই। বিবর্ধিত হচ্ছে এটা পারফেক্ট ওয়ার্ড। এখন আমরা লক্ষ্যবস্তুটাকে আরেকটু সামনে নিয়ে যাই। এই হলো এফ। এবার আমরা করবো কি, ফোকাসের মাঝখানে বসাই দেব। ফোকাসের মাঝখানে যদি বসাই, এই ধরো একটা আলোক রশ্মি যাবে, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি গেল, সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এভাবে চলে আসবে। আবার আমরা করব কি, বক্রতার কেন্দ্রে দিয়ে একটা আলোক রশ্মি পাঠাবো। এই যে একটা আলোক রশ্মি গেল আর একটা আলোক রশ্মি চলে আসলো। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে যে আলোক রশ্মিগুলো, এই আলোক রশ্মিগুলো কিন্তু সমান্তরাল, অর্থাৎ পরস্পরকে ছেদ করবে না। ক্লাসে কেউ একজন কোশ্চেন করছিল যে আলোক রশ্মির দুইটা আলোক রশ্মিকে কি সর্বদা ছেদ করতে হবে প্রতিবিম্ব গঠনের জন্য? এটা অ্যান্সার হচ্ছে না, সবসময় ছেদ করতে হবে না। এখানে যদি আমরা চোখ রাখি, দেখো এখানে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা কি দেখব? এখানে আমরা যদি চোখ রাখি তাহলে দেখবো যে হ্যাঁ, আলোক রশ্মিটার একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, অসীমে যে একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। আবার এটাও মনে হইতে পারে যে দর্পণের পিছন দিকে
পিছনের দিকে হয়তো এটা প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে, কিন্তু পিছনেও কিন্তু এই আলোক রশ্মি দুটো সমান্তরালই থাকবে। তবু আমাদের মনে হতে পারে যে হয় এখানে অসীমে মিলিত হচ্ছে বা এটা দর্পণের পিছনে অসীমে মিলিত হচ্ছে। সো প্রতিবিম্ব গঠনের জন্য সবসময় যে সমান্তরাল দুটো আলোক রশ্মি মিলিত হইতেই হবে এরকম কোনো কথা নেই, বাট ম্যাক্সিমাম টাইম মিলিত হয়ে থাকে। অথবা যদি না হয় তাহলে আমরা পিছনের দিকে দর্পণের পিছনে বর্ধিত করে এটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করি। এইখানে প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কি হবে? এখানে প্রতিবিম্বটা এখানে বাস্তব এবং অবাস্তব দুইটাই হতে পারে। এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যেটা ফোকাসে রাখলে একমাত্র দেখা যায়। এটা বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে। এটা অবশ্যই বিবর্ধিত হবে। আর কি হবে? এটা অসীমে অবস্থিত হবে। ক্লিয়ার? এখন হচ্ছে সবচেয়ে লাস্ট, একদম লাস্টের পার্টটা হ্যাঁ, দেখাবো। বিবর্তিত কেন হয় এটা বুঝলাম না। বিবর্তিতে দেখো তুমি কত ছোট একটা পার্ট নিছো, তাই না? দেখো কত লক্ষ্যবস্তুটা কত ছোট না, এখানে দেখতে পাচ্ছ তুমি? ক্যামেরা ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, সো দেখো এখানে বস্তুটা কতটা ছোট, কিন্তু তুমি যখন আলোক রশ্মি অনেক পিছনে যে মিলিত হবে, মানে তোমার চোখ দেখে মনে করবে কি আলোক রশ্মিটা অনেক পিছনে যা মিলিত হচ্ছে। কারণ অনেক পিছনে যা যদি মিলিত হয়, ওইটাকে যদি তুমি কানেক্ট করে প্রধান অক্ষের সাথে কানেক্ট করে দাও, দেখবা কি যে অনেক বড় দেখা যাচ্ছে তখন। এটা দেখো, হ্যাঁ, বুঝেছি। এখন বুঝতে পারছো যে জি যখন ভাইয়া। অনেক দূরে যে আলোক রশ্মি মিলিত হয়, তখনই কিন্তু আমাদের কাছে মনে হয় যে এটা অনেক বড়। এই এই চিত্রটা যেমন দেখতে পারো যে এই চিত্রটা কিন্তু অনেক বেশ দূরে যে মিলিত হয়েছে, যার জন্য কিন্তু চিত্রটা বড় হয়ে গেছে, প্রতিবিম্বটা বড় হয়ে গেছে। এবার দেখো, এবার হচ্ছে আমরা সবচেয়ে কাছে রাখবো। সি, এটা এফ। এবার আমরা রাখবো এই যে মেরু এবং প্রধান ফোকাসের এই দুইটার মাঝখানের একটা অবস্থানে। এখানে যদি রাখি তাহলে কি হবে? এই ধরে একটা আলোক রশ্মি পাঠাইলাম, পিছিয়ে একটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে চলে গেল। ফ্রি হ্যান্ড ড্রয়িং সো ভালো হচ্ছে না, এখান থেকে চলে গেল। এইবার বক্রতার ব্যাসার্ধ দিয়ে একটা আলোক রশ্মি যাবে। এইবার তুমি এইখানে যদি চোখ রাখো, দেখবা কি আলোক রশ্মিটা দর্পণের পিছনে যে মিলিত হচ্ছে এবং পিছন থেকে প্রতিবিম্বটা আসতেছে। পিছন থেকে আসলো দেখবে অনেক বেশ দূরে যে মিলিত হচ্ছে এবং দেখবে জিনিসটা বিবর্তিত হচ্ছে। এবং এটাই একমাত্র পয়েন্ট, এই মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে এটাই একমাত্র পয়েন্ট, যেই পয়েন্টে কোনো লক্ষ্যবস্তুকে তুমি যদি রাখো, তবে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। অবতল দর্পণে তুমি যেই পজিশনে কোনো বস্তু রাখো না কেন, সর্বদা এই অবতল দর্পণ বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে। কিন্তু এইটাই একমাত্র পয়েন্ট, যে পয়েন্টে যদি তুমি কোনো লক্ষ্যবস্তুকে রাখো, তবে লক্ষ্যবস্তুটার অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে এই প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কি হবে? প্রতিবিম্বটা অবশ্যই হবে অবাস্তব, প্রতিবিম্বটা হবে বিবর্ধিত, যেহেতু আবার এইটাও অনেক দূরে যে মিলিত হবে মনে হচ্ছে। থার্ড পয়েন্টটা কি হবে? দর্পণের পিছনে। এবার যারা ক্লাস এসএসসি 21 তে মেবি ম্যাক্সিমামে লিভ মারছে ক্লাস, এবার যে এটা বলবো সেটা হচ্ছে অনেকে দেখবা সেটা মনে রাখতে পারে না, যেহেতু 6টা চিত্র মনে রাখতে পারে না। এবং 6টা চিত্র তুমি এক্সাম হলে মনে রাখবে কিভাবে? সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এটাকে বলা হয় না যে শর্টকাট টেকনিক, বা আমি যেটাকে মজা করে বলি নিনজা টেকনিক, কোনো কিছু নিনজা টেকনিক। সো
এটা হলো কাইন্ড অফ নিনজা টেকনিকের মতো, যেটাতে তুমি মনে রাখতে পারবা। এখন সবকিছু ভুলে যাইতেও পারো, বাট তোমার জানতে হবে কোন কোন পজিশনে তুমি বস্তুগুলোকে রাখবা, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এইটা মনে না রাখলে আবার কিছুই হবে না। যেমন প্রথম অবস্থানটা কি ছিল? অসীমে। ধরো এটাকে তুমি একটা নাম্বার দিলা 1, দেখতে পারতো সেটা সবাই? সেটা বড় করে লিখো, এটা হচ্ছে 1। ওকে, এটা হলো 1 নাম্বার অবস্থান। এবার কি, বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে একটা অবস্থান, এই অবস্থানটার নাম দিলাম 2। বক্রতার কেন্দ্র, এখানে আমরা লক্ষ্যবস্তু রাখছিলাম, এই জায়গাটার নাম্বার দিলাম 3। এরপর বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাস, এইটার মাঝখানে আমরা বস্তু রাখছিলাম, এই জায়গাটার নাম্বার দিলাম 4। প্রধান ফোকাসে আমরা বস্তু রাখছিলাম, এটার নাম্বার দিলাম 5। প্রধান ফোকাস আর মেরু আছে এম, এ মেরু, এটার মাঝখানে আমরা বস্তু রাখছিলাম, এটা নাম্বার দিলাম 6। ক্লিয়ার? এবার আমরা করব কি, এবার একটা জিনিস দেখেন, ধরো আমরা বস্তুটাকে রাখলাম হচ্ছে অসীমে। ওকে, ধরো বস্তুটা 1 নাম্বার পজিশনে রাখলাম। এবার আমরা 6 থেকে মাইনাস করি 1, অ্যান্সার কত আসে? 5। এখন এই 5 নাম্বারটা, 5 নাম্বারটা কোন পজিশনকে আমরা দিছিলাম? এই ফোকাস বিন্দুকে বা প্রধান ফোকাসকে দিছিলাম। সো তাহলে এই ইকুয়েশনটা থেকে বলা যায়, যদি তুমি 1 নাম্বার পজিশনে কোনো লক্ষ্যবস্তু রাখো, তাহলে সেই লক্ষ্যবস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে 5 নাম্বার পজিশন বা প্রধান ফোকাসে। আরেকটা টেস্ট করে দেখি, ধরো 3 নাম্বার পজিশনে, ধরো বক্রতার কেন্দ্রে বস্তু রাখলাম, 6 থেকে যদি 3 মাইনাস করি অ্যান্সার আসে 3। 3 নাম্বার পজিশনটা কাকে দিছিলাম? আমরা বক্রতার কেন্দ্রে। এবং বক্রতার কেন্দ্রে যদি বস্তু রাখো, সর্বদা প্রতিবিম্বটা বক্রতার কেন্দ্রে সৃষ্টি হবে। দ্বারা যেটা এই যে এই চিত্রটা থেকে আমরা দেখতে পারি, বক্রতার কেন্দ্রে যদি তুমি বস্তু রাখো তাহলে বক্রতার কেন্দ্রের প্রতিবিম্বটা সৃষ্টি হবে, যেটা তুমি এই ইকুয়েশন দিয়ে বলে দিতে পারতেছো। সো এটা যদি তোমার যদি কখনো মনে হয় যে আমি কোথায় কোন মানে লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হচ্ছে এটা মনে রাখতে পারতেছি না, সো এই ইকুয়েশনটা ইউজ করতে পারো। এবার একটা জিনিস দেখে, যেটা পাজল হইলে হইতে পারো, সেটা হচ্ছে মেরু আর ফোকাসের মাঝখানে যদি বস্তু রাখো তাহলে পজিশন নাম্বার হয় 6। 6 থেকে যদি 6 মাইনাস করো অ্যান্সার আসে 0। 0 তো আমি কাউকে দেই নাই পজিশন, তাহলে এটা কোথায় থাকবে? যেহেতু আমরা 0 দেই নাই, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে 0 যেহেতু এখানে কোথাও নাই, তার মানে এই বস্তুটার প্রতিবিম্বটা দর্পণের সামনে হবে না। 0 আমরা যেহেতু 1 2 3 4 5 6 করে দর্পণের সামনে দিছি, 0 দেই নাই, তার মানে 0 পজিশনটা আছে দর্পণের ঠিক পিছনে। এটা হলো 0 পজিশন। অর্থাৎ যদি তুমি এই মেরু আর ফোকাস দূরত্বের মাঝখানে রাখো, তাহলে বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে হচ্ছে দর্পণের পিছনে, অর্থাৎ 0তম পজিশনে। এটা ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছো? বা এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। এটা সবাই মনে রাখতে পারবা, এই 1 2 করে পজিশনটা? জি ভাই, মনে থাকবে। ওকে, সো আরেকটা জিনিস, আরেকটা পয়েন্ট তোমাদের বলি না, বাট তোমাদের পয়েন্ট গুলা কোনো খাতায় লেখা, কোনো একটা পেজে লেখা রাখছিলাম। আচ্ছা, আরেকটা পয়েন্ট এমনি লিখে দিই তোমাদের, এইটা নোট করে রাখতে পারো যে বাস্তব প্রতিবিম্ব সর্বদা উল্টা হয়। বাস্তব প্রতিবিম্ব যা হয় সবসময় উল্টা হয়, আর অবাস্তব প্রতিবিম্ব সর্বদা সোজা হয়। ওকে, সো তোমাদের মোটামুটি যা বলার ছিল বলার শেষ। তোমাদের আলোর প্রতিফলনের চ্যাপ্টারটাও প্রায় শেষ। তোমাদের এর বাইরে যা কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো হচ্ছে দর্পণের ব্যবহার, সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ কোনটা কোথায় ব্যবহার করা হয় এই নিয়ে চ্যাপ্টারে কিছু কথাবার্তা বলা আছে, ওই কথাবার্তাগুলো দেখতে পারো। এছাড়া যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা ক্লাসরুমে জিজ্ঞেস করতে পারো, ক্লাসরুমে কমেন্টে জানাইতে পারো আমাকে যে এইটা বুঝি নেব, ওইটা
বলে দিতে, সো আমি সেটা বলে দিব। যদি কোনো কিছু কভার না করে থাকি এই ভিডিওতে, মানে এই আজকের ক্লাসে যদি কভার করে না থাকি, সো তোমরা আমাকে ক্লাসরুমে বলতে পারো, বা আমি যখন ক্লাস শেষ হওয়ার পর রাত্রে যখন আমি ভিডিওটা দিয়ে দিব তোমাদেরকে ক্লাসরুমে, ওইখানে তুমি কমেন্টে বলতে পারো যে এই জিনিসটা আমি কভার করি নাই বা এটা তুমি বুঝো নাই, এটা তুমি বলে দিতে পারো। আর যদি কারো কোনো ম্যাথ সংক্রান্ত কোনো প্রবলেম থাকে, আচ্ছা ভালো কথা, ম্যাথ নিয়ে একটা জিনিস বুঝাই দিই। ম্যাথ থেকে ভালো একটা জিনিস মনে পড়ছে, যেহেতু চ্যাপ্টার শেষই করে দিলাম, আমি ধারণা করছিলাম চ্যাপ্টার শেষ হবে না আজকে, সেটা আমার প্ল্যানে ছিল না, বাট এটা বলে দিই। সেটা হচ্ছে, ধরো একটা অবতল দর্পণ বা সমতল দর্পণে তুমি একটা বস্তু রাখতেছো, বস্তুটা কত দূরত্বে হবে, মানে প্রতিবিম্ব সৃষ্টি হবে, সেটাও তুমি বের করতে পারো একটা সূত্রের মাধ্যমে। ধরো তুমি একটা অবতল দর্পণ নিলা, বা হ্যাঁ একটা অবতল দর্পণে নিলা, ধরো একটা সি, এই এফ, এখানে পারা লাগানো আছে, ধরো তুমি একটা বস্তু নিলা, ওকে। তুমি এই বস্তুটা থেকে এটা কি মানে এখানে অবস্থানটা কি দেখো, এটা অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে না, তো এখানে তুমি দেখতে পারো যে বস্তুটা কত দূরত্বে, মানে প্রতিবিম্বের দূরত্বটা কতটুকু হবে, এটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা হলো এরকম, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এখানে প্রত্যেকটা চলকের আমি পরিচয় দিই। যে দেখো, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। এখানে তোমাদের কোশ্চেনে দেখবা যে কোনো দুইটা মেনশন করা থাকবে, একটা বের করতে হবে। কেন হয় ইউ মেনশন করা থাকবে ভি বের করতে হবে, বা ভি মেনশন করা থাকবে ইউ বের করতে হবে। আবার অনেক সময় কোশ্চেন এটাও বলতে পারে যে বক্রতার ব্যাসার্ধ দেয়া আছে তোমাকে, আর ধরো লক্ষ্যবস্তুর দূরত্ব দেয়া আছে, তোমাকে বলতে পারে যে প্রতিবিম্বের দূরত্ব বের করো। সেখানে তুমি কি করবা, বক্রতার ব্যাসার্ধটাকে অর্ধেক করবা, অর্ধেক করলে তুমি ফোকাস দূরত্ব পাবা, দেন এই ইকুয়েশনে যদি তুমি আবার ফেলো, তুমি আবার পেয়ে যাবে অ্যান্সার। সো এটা ছিল, মানে এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটাই টার্ম, এটা হচ্ছে মেইন টার্ম। আরেকটা যে টার্ম আছে সেটা হচ্ছে লেন্স। তোমরা দেখো যে চশমায় অনেক সময় যারা চশমা ব্যবহার করো তারা দেখছো যে লেন্স ব্যবহার করতে হয় তোমাদেরকে। তো এখানে বলা হয় থাকে না, ডাক্তাররা পরীক্ষা করে বলে না যে আপনার লেন্স লাগবে, আপনার এইটা লাগবে ওইটা লাগবে, সো এত পাওয়ারের লেন্স, এটা আমরা হরহামেশা শুনে থাকি যে এত পাওয়ারের লেন্স, অত পাওয়ারের লেন্স। পাওয়ার দিয়ে কি বুঝায়? সো পাওয়ার হচ্ছে কি, যে ধরো তুমি একটা, আচ্ছা এটাকে দর্পণে বুঝাবো তোমাদের, না এটা দর্পণে বুঝাবো না, এটা তোমাদের প্রতিফলনে বুঝাবো। পাওয়ার জিনিসটা প্রতিফলনে বুঝাবো। জাস্ট একটা লাইন বলে রাখি যে পাওয়ার হচ্ছে কি, যে কোন একটা আলোক রশ্মি, কোন ধরা প্রধান অক্ষের সমান্তরালে কোন একটা আলোক রশ্মি যদি আসে, সেটা দর্পণ কত কাছাকাছি এটাকে করতে পারে, মানে ধর একগুচ্ছ সমান্তরাল, মানে একগুচ্ছ আলোক রশ্মি আসলো, দর্পণের উপরে পড়লো, সে পড়ে আবার প্রতিফলিত হইলো, এটা কত কাছাকাছি আলোক রশ্মিগুলোকে একটা বিন্দুতে মিলিত করতে পারে। এই কত কাছাকাছি যে মিলিত করতে পারে, এটাকে বলা হয় লেন্সের ক্ষমতা, লেন্স বা দর্পণের ক্ষমতা। সো এটা নিয়ে হচ্ছে প্রতিফলনে যে কথা, সরি প্রতিসরণে যে কথা বলবো, আলোর প্রতিসরণে, সেটা নেক্সট চ্যাপ্টার। সো আজকের মতো ক্লাস শেষ করি, বাই বাই, টাটা। আর কারো যদি কোনো আপডেট লাগে সেটা ক্লাসরুমে জিজ্ঞেস করে নিবা।